হ্যালো। জি স্যার, জি স্যার। আচ্ছা, মাঝে জি মাঝে স্যার। একটু রেসপন্স করো, বুঝছো? নেট মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যায়, তো আমি বাংলা লিংকের ডেটা নিলাম, সরি রুবির ডেটা নিলাম, তারপর মাঝে মাঝে ঝামেলা করে, এত সমস্যা। তো মাঝে মাঝে একটু রেসপন্স করলে বোঝা যায়, হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছিল। তো যেটা আমরা দেখতেছিলাম, প্রথমে আমরা আসলে হিউম্যান ভিজুয়াল সিস্টেম নিয়ে কথা বলছিলাম, এবং আমরা বলছিলাম যে হিউম্যান ভিজুয়াল সিস্টেম হচ্ছে বেসড ভিশন মডেল। তো আমরা যদি আসলে এই ইমেজ প্রসেসিং টেকনিক গুলা, যেটা আসলে ব্রেন ইউজ করে প্রসেস করার জন্য, সেগুলোকে যদি মিমিক করতে চাই, তাহলে আমাদের খুব ভালোভাবে আমাদের চোখ এবং ব্রেন কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। এই জন্যই মেনলি হিউম্যান ভিজুয়াল সিস্টেম আমরা স্টাডি করতেছি। তো বলতেছে হিউম্যান ভিজুয়াল সিস্টেমের ফান্ডামেন্টাল পার্টস হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের আই, আর একটা হচ্ছে ব্রেন, আসলে ব্রেনের পার্টিকুলার কিছু অংশ। তো বলতেছে ব্রেন ডাজ অল অফ দ্য কমপ্লেক্স ইমেজ প্রসেসিং ওয়াইল দ্য আই ফাংশন অ্যাজ দ্য বায়োলজিক্যাল ইকুইভ্যালেন্ট অফ এ ক্যামেরা। আগেও বলেছি যে ব্রেন আসলে একটা ক্যামেরা বা সেন্সর হিসেবে কাজ, সরি, আই একটা ক্যামেরা বা সেন্সর হিসেবে কাজ করে, এবং ইমেজ ক্যাপচার করার জন্য এটা হেল্প করে। ক্যাপচার করার পর বাকি যে প্রসেসিং গুলো, কমপ্লেক্স যে প্রসেসিং গুলো হয়, সেগুলো আসলে আমাদের ব্রেনের মধ্যে হয়ে থাকে। আচ্ছা, এরপর আমাদের হিউম্যান আইয়ের স্ট্রাকচার নিয়ে আলোচনা করছে। তো এই পার্টগুলো আমি একটু অমিট করতেছি, তোমরা বায়োলজিতে পড়ে আসছো ইন্টারে, এছাড়াও তোমার স্লাইডে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবা। এগুলো তো তোমরা জানো, তাই না? পড়েছো না? চোখ কিভাবে কাজ করে জি স্যার। এগুলো তো পড়েছো, তাই না? জি ওই যে স্যার। রড কোষ, তারপর তোমার কোন রডস, এই দুই টাইপের রিসিপ্টর আছে, তাই না? একটা হচ্ছে তোমার ব্রাইট লাইটে সেন্সিটিভ, আরেকটা হচ্ছে ডিম লাইটে সেন্সিটিভ, এগুলো তো তোমরা জানো। তারপর রেটিনা, তারপর কর্নিয়া, এগুলো তো তোমরা সবই জানো, তাই না? রেটিনার মধ্যে আসলে ইমেজটা পড়ে, রেটিনার মধ্যে আসলে ইমেজটা তৈরি হয়, চোখের লেন্সের মধ্যে দিয়ে আমাদের লাইট পাস করে, এবং রেটিনার মধ্যে যে অবজেক্ট থেকে লাইট রিফ্লেক্ট হয়, সেই অবজেক্টের একটা ইমেজ তৈরি হয়। আচ্ছা, সেই জিনিসটা এখানে বলা হয়েছে সংক্ষেপে, আমাদের চোখ যেভাবে কাজ করে, আসলে ইমেজ ক্যাপচার করে, সেই প্রসেসটা এখানে বর্ণনা করা হয়েছে। তো এই দিকটা মনে হয় আমি একটু স্কিপ করতে পারি, কারণ এই জিনিসগুলো তোমাদের সবারই আসলে জানা। আচ্ছা, তো এখানে আরেকটা সামারি করা হয়েছে আসলে, যে আমাদের ইমেজ প্রসেসিং এর সাথে, ইমেজ ক্যাপচারের সাথে চোখের কোন কোন পার্ট গুলো জড়িত এবং তারা কিভাবে কাজ করে। আচ্ছা, তো এখানে দুই ধরনের লাইট রিসেপ্টর থাকে, ঠিক আছে? কোথায় থাকে? রেটিনার মধ্যে থাকে, একটা হচ্ছে কোন আর একটা হচ্ছে রড। তো কোনগুলা মেইনলি আমাদের ব্রাইট লাইট ভিশনের জন্য ইউজ হয়, যেগুলোকে ফটোনিক ভিশন বলে। আর বা তুমি বলতে পারো যে হচ্ছে কালার ভিশনের জন্য আসলে ইনভলভ, আর রড গুলো হচ্ছে ডিম লাইট ভিশনের জন্য ইনভলভ। আচ্ছা, এরা হচ্ছে আমাদের রেটিনার মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকে, এই কোন কোষ এবং রড কোষগুলা। এবং সেখানে একটা রিজন আছে যেটাকে বলা হয় ব্লাইন্ড স্পট। এটা তো জানো, তাই না? ব্লাইন্ড স্পটটা কি বলতো কেউ একজন বলো, ব্লাইন্ড স্পট কি? স্যার রিসেপ্টর ওই জায়গায় স্যার রিসেপ্টর অ্যাবসেন্ট নাই হবে, যেখানে, তাই না? এর ফলে কি হবে? ব্লাইন্ড স্পটে ইমেজ যদি ডিটেক্ট কোনো করতে ইমেজ পারবে না। তৈরি হয়, বা যদি কোনো ইমেজ যদি ওখানে ফর্ম হয়, সেটা কিন্তু আমরা কি করতে পারবো না, দেখতে পারবো না, কারণ ওখানে যদি রিসিপ্টর নাই, ওইটা কেউ রিসিভ করতে পারবে না। তো এই ব্লাইন্ড স্পট ডিটেক্ট করার জন্য, বা এটা নিয়ে অনেক মজার মধ্যে কিছু এক্সপেরিমেন্ট আছে। আচ্ছা, ইমেজ ফরমেশন ইন দা আই, এটা তোমরা আসলে জানো, তাই না? এটা তোমরা পড়ছো কিভাবে একটা একদম এটা সিমিলার হচ্ছে একটা লেন্সের মাধ্যমে কিভাবে ইমেজ তৈরি হয়, এটা আমাদের চোখে আসলে এইভাবে ইমেজ তৈরি হয়। এই জিনিসগুলো আমি একটু স্কিপ করতেছি। তো এখানে একটা সুন্দর এক্সপেরিমেন্ট দিছে, যে তোমার এই যে আমরা যে ব্লাইন্ড স্পট বলতেছি, তাহলে আমরা কি বলতেছি? ব্লাইন্ড স্পটে যখন কোনো ইমেজ পড়বে, বা ইমেজ যদি কোনো ব্লাইন্ড স্পটে যদি কোনো ইমেজ তৈরি হয়, সেই ইমেজটা আমরা আসলে দেখতে পাবো না, বা ভিজুয়াল কোনো পারসেপশন হবে না সেই ইমেজ। এটা হচ্ছে তার একটা তোমার এক্সপেরিমেন্ট। তোমরা এখনই করে দেখতে পারো। সবাই যেটা করো, তোমাদের রাইট হ্যান্ড দিয়ে তোমাদের রাইট যে আইটা আছে সেটাকে কভার করে দাও, এবং তোমাদের যে লেফট আই সেটা দিয়ে তোমরা ফোকাস করার চেষ্টা করো প্লাস সাইনটার দিকে, ঠিক আছে? এবং তুমি এই স্ক্রিন থেকে, কম্পিউটারের স্ক্রিন থেকে তুমি 20 ইঞ্চের মতো দূরে তোমার ফেসটা রাখতে হবে, তাহলে দেখো তোমার ওই যে সার্কেলটা আছে সেটা দেখবা ডিসঅ্যাপিয়ার করে যাবে। সবাই কি দেখছো? সবাই একটু টেস্ট করো তো এটা। তো সবচেয়ে ভালো হয় যদি তুমি এই প্যাটার্নটা খাতার মধ্যে এঁকে নিতে পারো, বাট এই কম্পিউটার স্ক্রিনের ক্ষেত্রে এটা হবে। তুমি জাস্ট রাইট হ্যান্ড দিয়ে রাইট আইটাকে তুমি কভার করো, এবং লেফট আই দিয়ে তুমি কি করো, প্লাস সেন্টার দিকে ফোকাস করো, এবং তোমার হেডটা স্ক্রিন থেকে সরাতে থাকো। দেখবা একটা সময় তোমার যে সার্কেলটা আছে, এই সার্কেলটা ডিসঅ্যাপিয়ার করবে। সবাই কি দেখছো এটা? জি স্যার, মোটামুটি জি হয় স্যার। হয়, মানে সার্কেলটা দেখা যায় না, তাই না? জি স্যার। জি স্যার, একটা সময় একটা সময় নাই হয়ে যায়। তো একটা সময় নাই হয়ে যাচ্ছে, কারণটা কি বলো তো? কারণটা হচ্ছে তোমার তখন তুমি ওই যে তোমার হেডটাকে মুভ করে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছ, যখন ওই সার্কেলের ইমেজটা তৈরি হচ্ছে তোমার ব্লাইন্ড স্পটে।
তো এই জন্য তুমি সার্কেলটাকে দেখতে পাচ্ছ না। এরকম নেটে সার্চ দিলেও তোমরা এরকম অনেক মজার মজার ইমেজ পাবে। বা আরেকটা নেটে দেখবা আছে একটা ইয়ে আছে যেখানে কি হচ্ছে যে তোমার হেড আর মুভ করার দরকার নাই, তুমি হেড ফিক্স রাখবা, এই সার্কেলটাকে ওরা ধীরে ধীরে করে কি রাইট সাইডে নিতে থাকে, আর তুমি রাইট আইটা ব্লক করে রাখবা। এর ফলে দেখবা সার্কেলটা কি হয় একটু পর এমনি ভ্যানিশ হয়ে যায়। মানে ওটা কি করে সার্কেলটাকে মুভ করে করে তোমার ব্লাইন্ড স্পটে নিয়ে আসে। তো এরকম নেটে সার্চ করে দেখতে পাবা। এগুলো হচ্ছে ব্লাইন্ড স্পটের এক্সপেরিমেন্ট। তো এগুলো আসলে ভিজুয়াল পারসেপশন অনেক ভূমিকা রাখে, কারণ কি দেখো বস্তুটা কিন্তু তোমার ঠিকই আছে, তোমার ভিজিবল তোমার রেঞ্জের মধ্যে আছে, বাট যেহেতু ব্লাইন্ড স্পটে তৈরি হচ্ছে এই জন্য তুমি এটাকে দেখতে পাচ্ছ না। এরকম বিভিন্ন ফ্যাক্টর আছে যেটা আমাদের ভিজুয়াল পারসেপশনকে আসলে ইফেক্ট করে। আচ্ছা, তো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছে যে আমাদের চোখ যে ব্রাইটনেস অ্যাডাপ্ট করতে পারে বা ডিসক্রিমিনেট করতে পারে, মানে ব্রাইটনেস গুলোর মধ্যে যে পার্থক্য করতে পারে সেটার এখানে একটা আলোচনা করছে। কি বলতেছে দেখো, দ্য হিউম্যান ভিজুয়াল সিস্টেম ক্যান পারসিভ অ্যাপ্রক্সিমেটলি 10⁻10 ডিফারেন্ট লাইট ইন্টেন্সিটি লেভেল। মানে এতগুলা ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টেন্সিটি লেভেল তুমি ডিসক্রিমিনেট করতে পারবা। বাট সমস্যা হচ্ছে কি, at any one time we can only discriminate between a much smaller number, যেটাকে আমরা ব্রাইটনেস অ্যাডাপ্টেশন বলতেছি। কিন্তু একটা খুবই মানে একটা স্বল্প সময়ের মধ্যে, মানে যদি তোমাকে পরপর কয়েকটা লেভেল দেখানো হয় তাহলে তুমি কি করতে পারবা না, তুমি আসলে একটু তোমার খুব বেশি সংখ্যকের মধ্যে তুমি ডিসক্রিমিনেট করতে পারবা না। মানে যদি পরপর তোমাকে যদি কয়েকটা আমি ইন্টেন্সিটি লেভেল দেখাই খুব অল্প সময়ের মধ্যে, যদি অনেকগুলো দেখাই, কারণ কি মস্তিষ্কে আমরা কি জানি যে একটা যে কোনো একটা ভিজুয়াল সিনের রেশ তো আমাদের মস্তিষ্কে কিছু সময়ের জন্য থেকে যায়, তাই না? ওই সময়ের মধ্যে যদি আরেকটা ইন্টেন্সিটি লেভেল দেখানো হয় তাহলে কি হয়, তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। ঠিক আছে, সেই জিনিসটা বলছে। এবং লাস্টের যে লাইনটা বলতেছে এটা ইম্পর্টেন্ট, যে সিমিলারলি দ্য পারসিভড ইন্টেন্সিটি অফ এ রিজন ইজ রিলেটেড টু দ্য লাইট ইন্টেন্সিটিস অফ দ্য রিজন সারাউন্ডিং ইট। যে একটা রিজনের আসলে ইন্টেন্সিটি আমরা যেটা পারসিভ করবো সেটা অনেক ক্ষেত্রে দেখবা তুমি আশেপাশে রিজনের ইন্টেন্সিটিটা কিরকম তার উপর ডিপেন্ড করে, মানে তার দিয়ে আসলে প্রভাবিত হয়। সেরকম কিছু এক্সাম্পল আমরা এখন দেখবো। যেমন এখানে খেয়াল করে দেখো, তুমি যদি খুব ভালো করে খেয়াল করে দেখো যে এখানে কিছু স্ট্রাইপ দেখানো হয়েছে, তাই না? এবং স্ট্রাইপ গুলোর কি হয়েছে, ইন্টেন্সিটি দেখো ভ্যারি করছে। আমি যদি বলি যে ব্রাইটনেস ভ্যারি করছে, গ্রে লেভেল এটা একটা ইমেজ, ডার্ক থেকে ধীরে ধীরে লাইটার হচ্ছে। তুমি একটু এজ গুলাই দেখো, যেখানে দুইটা স্ট্রাইপের যে এজ, ওইখানে তাকালে কি দেখতে পাচ্ছ, একটু যদি তুমি ভালো করে খেয়াল করো তাহলে দেখবা যে ডার্কের দিকে এজটাকে আরেকটু ডার্ক মনে হচ্ছে, আর লাইটের দিকে আরেকটু মনে হচ্ছে না বেশি গ্লো করতেছে এজে। এই জিনিসটা কি বুঝছো সবাই? মানে এজ বলতে আমি এই অংশটা বুঝাচ্ছি। এই যে এই অংশটা যদি দেখো, এদিকে খেয়াল করে দেখো, ঠিক এই যে তুমি কনসেন্ট্রেট করো, এই যে দেখো এই অংশটায় মনে হচ্ছে না একটা ডার্ক একটা লাইন দেখা যাচ্ছে না? খেয়াল করছো? এবং দেখো এই ক্ষেত্রেও কিন্তু সত্য, ঠিক এই বরাবর দেখা যাচ্ছে একটা ডার্ক লাইন, এই বরাবর দেখা যাচ্ছে দেখো একটা ডার্ক লাইন, তাই না? এই বরাবর তুলনামূলক মানে এখানকার যে ডার্কনেস তার থেকে মনে হচ্ছে কি এখানে একটা বাউন্ডারি লাইন দেওয়া হয়েছে, এরকম মনে হচ্ছে না? একদম কিনারে একটা ডার্ক লাইন মনে হচ্ছে না? এটা কি বুঝতে পারছো? এটার ক্ষেত্রে কিন্তু দেখো একদম কিনারের দিকে একটা ডার্ক লাইন মনে হচ্ছে একটু ডার্ক একটা লাইন আছে। একইভাবে তুমি ব্রাইট যে অংশটা আছে সেটার ক্ষেত্রে খেয়াল করো, একদম কিনারের দিকে কি একটু ব্রাইট মনে হচ্ছে না? এটা কিন্তু তাই, দেখো একদম কিনারের দিকে মনে হচ্ছে একটা ব্রাইট, কিছুটা ব্রাইট একটা মনে হচ্ছে দাগের মতো আছে, একটা ব্রাইট লাইন আছে। দেখো এটার ক্ষেত্রেও সেটা সত্য, এটার ক্ষেত্রেও সেটা সত্য, মানে এজের দিকে মনে হচ্ছে ব্রাইটনেস একটু বেশি। আসলে কিন্তু এই পুরাটা এখানে যে স্কোয়ার আছে পুরাটা স্কোয়ারের কিন্তু একই কালার, একই লেভেল। একইভাবে পাশের যে স্কোয়ারটা আছে এটাও কিন্তু একই লেভেল, কিন্তু এই দুইটার আলাদা, এটা হচ্ছে ডার্ক, এটা হচ্ছে লাইট। বাট দেখো তাদের যে এজ আছে, এজের ক্ষেত্রে গিয়ে দেখো তুমি যেটা ডার্ক তাকে আরো ডার্কার মনে হচ্ছে ঠিক এজের কাছাকাছি, আর যেটা লাইট তাকে আরো তোমার ব্রাইটার মনে হচ্ছে এজের কাছাকাছি। এই জিনিসটা কি বুঝতে পেরেছো? এটা কি বোঝা যাচ্ছে? এই জিনিসটা কি সবাই বুঝতে পেরেছো যে ফেনোমেনার কথাটা আমি বললাম? জি স্যার। তার মানে কি আমরা পারসিভ করতেছি, দেখো তার মানে কি কালার কিন্তু সেমই আছে বা ইন্টেন্সিটি লেভেল কিন্তু একই আছে পুরাটা স্কোয়ার জুড়ে, বাট আমরা পারসিভ করতেছি ডার্কার। কারণ কি, ঠিক যেহেতু তার পাশেই একটা লাইটার লেভেল আছে। এবং দেখো এই দুটোর মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে, এখানে যে গ্রাফটা দেখানো হয়েছে এই গ্রাফগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে ইমেজ প্রসেস করতে গেলে। দেখো এই গ্রাফে যেটা দেখানো হয়েছে, এক্স এক্সিস বরাবর হচ্ছে পজিশন দেখানো হয়েছে, এই স্ট্রাইপগুলোর পজিশন, আর ওয়াই এক্সিস বরাবর দেখানো হয়েছে তাদের ইন্টেন্সিটি লেভেল। দেখো মানে ওয়াই এক্সিস বরাবর হচ্ছে ইন্টেন্সিটি লেভেল, নিচের দিকের ইন্টেন্সিটি লেভেল কম আর উপরের দিকের ইন্টেন্সিটি লেভেল হচ্ছে বেশি। আচ্ছা বলো তো, ইন্টেন্সিটি লেভেল বেশি মানে ডার্ক কালার নাকি লাইট কালার? লাইট। ইন্টেন্সিটি লেভেল বেশি মানে হচ্ছে লাইট কালার, আর ইন্টেন্সিটি লেভেল কম মানে হচ্ছে ডার্ক। ইন্টেন্সিটি লেভেল 0 মানে হচ্ছে ব্ল্যাক, ইন্টেন্সিটি লেভেল 1 মানে কি? 1 মানে কোন কালার? হোয়াইট। হ্যাঁ, একইভাবে যদি আমি এটাকে 0 আর 1 এর মধ্যে না চিন্তা করি, নরমালাইজ চিন্তা না করি, তাহলে 255 যদি ধরি
255 হচ্ছে হোয়াইট, 0 হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, তো এখানে তাহলে কি বোঝা যাচ্ছে দেখো তো, যেটা বোঝানো হচ্ছে যে দেখো এখানে যে কালারটা এটা ডার্ক কালার, তাহলে এটার ইন্টেন্সিটি লেভেল যেটা তার পাশেরটা ইন্টেন্সিটি লেভেল দেখো আরেকটু বেশি, তার পাশেরটা ইন্টেন্সিটি লেভেল দেখো আরেকটু বেশি, তার পাশেরটা আরেকটু বেশি, এবং সবচেয়ে লাস্টে যে আমাদের স্ট্রাইপটা দেখতে পাচ্ছি তার ইন্টেন্সিটি লেভেল হচ্ছে সবচেয়ে বেশি, তাই না? আচ্ছা, এই বরাবর ফ্ল্যাট কেন? কারণ এই পর্যন্ত মানে এখানকার যে পিক্সেল গুলো আছে বা এখানকার যে স্ট্রাইপটা আছে সবারই ইন্টেন্সিটি লেভেল সেম। একইভাবে এখানকার এই ব্লকটার সবার ইন্টেন্সিটি লেভেল সেম। আর এটা হচ্ছে এজ, মানে যেখানে ট্রানজিশন হচ্ছে, দেখো এখানে ট্রানজিশনটা কিন্তু কি, এই ট্রানজিশনটা হচ্ছে শার্প, তাই না? একদম দেখো ঠিক যখন একটা তোমার রেক্ট্যাঙ্গেল শেষ হয়েছে আরেকটা রেক্ট্যাঙ্গেল শুরু হয়েছে সঙ্গে সঙ্গে ইন্টেন্সিটি লেভেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বাট আমরা কিন্তু সেরকম দেখতেছি না, আমরা দেখার সময় কি মনে হচ্ছে, মনে হচ্ছে যে এখানে ডার্ক আর এখানে লাইট মনে হচ্ছে, তাই না? তার মানে কি আসলে বলতো, একদম এজে গিয়ে ইন্টেন্সিটি যেখানে ইন্টেন্সিটি কি হয়ে গেছে বলো দেখি, ইন্টেন্সিটি কমে গেছে না বেড়ে গেছে? একদম এজে গিয়ে ডার্ক সাইডে ইন্টেন্সিটি কমলো না বাড়লো? কমে গেছে। ইন্টেন্সিটি কমে গেছে, গুড। আর তোমার লাইট যে সাইড বা ব্রাইটার যে সাইড সেখানে ইন্টেন্সিটি কি হয়ে গেছে, আরো বেড়ে গেছে। সেটাই দেখো কিন্তু দেখা যাচ্ছে 2 নম্বর ছবিতে। 2 নম্বর ছবিতে দেখো এরকম শার্প ট্রানজিশন কিন্তু হয় নাই, তাই না? ট্রানজিশনটা কিরকম হচ্ছে দেখো, এই যে একটু এজে গিয়ে ডার্কার সাইড যেগুলো ছিল সেখানে এজে গিয়ে আরো ডার্ক হয়ে গেছে, দেখো ইন্টেন্সিটি এখানে কমে গেছে, ফল করছে, তাই না? এবং লাইট যে সাইড গুলো আছে সেখানকার ইন্টেন্সিটি দেখো আগের চেয়ে কি হয়েছে, একটু এই যে দেখো বাম দেখা যাচ্ছে, বাম্প হয়েছে। তার মানে এখানে ইন্টেন্সিটি কিন্তু আগের চেয়ে যে ফ্ল্যাটের চেয়ে বেড়ে গেছে। তাহলে এই যে দেখা যাচ্ছে কি, আমাদের যখন ডার্ক থেকে লাইটের দিকে আমরা যাই তখন ইন্টেন্সিটি কমে যায়, এবং যখন আমরা লাইট রিজনে থাকতেছি তার যেহেতু ঠিক আগেই ডার্ক আছে এই জন্য ইন্টেন্সিটি কিন্তু বেড়ে গেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কি এটা হয়েছে? অ্যাকচুয়ালি কি এটা হয়েছে? স্যার অ্যাকচুয়ালি হয় না, এটা আমাদের চোখ এভাবে পারসিভ করতেছে, যেহেতু সারাউন্ড একটু আগেই বলেছিলাম যে সারাউন্ডিংস এর ইন্টেন্সিটি দেখে দিয়ে আমাদের পারসিভ ইন্টেন্সিটি ইফেক্টেড হয়, এটা হচ্ছে তার একটা ইফেক্ট। মানে এটা হচ্ছে পারসিভ ইন্টেন্সিটি, মানে আমাদের চোখ এভাবে পারসিভ করতেছে, বাট অ্যাকচুয়ালি ইন্টেন্সিটিটা হচ্ছে এরকম, ঠিক আছে? আচ্ছা, তো এই ইফেক্টের একটা নাম আছে, এটাকে বলে ম্যাচ ব্যান্ড ইফেক্ট বলে। পরের স্লাইডটা আছে ওটা। এই ইফেক্টটাকে বলা হয় তোমার ম্যাচ ব্যান্ড ইফেক্ট বলে মেনলি, এই যে যে ইফেক্টটার কথা আমরা এতক্ষণ বর্ণনা করলাম। এছাড়া আরেকটা আছে তোমার, আরেকটা হচ্ছে সাইমালটেনিয়াস কন্ট্রাস্ট। এটা হচ্ছে আরেকটা মানে ব্রাইটনেস অ্যাডাপ্টেশন সংক্রান্ত আরেকটা ফেনোমেনা। তো এখানে দেখো এখানে যে 3টা বক্স দেখা যাচ্ছে, মাঝখানে 3টা বক্স চিন্তা করো, মানে ইনসাইড যে 3টা তোমার স্কোয়ার দেখা যাচ্ছে, 3টার কালার ভিন্ন ভিন্ন মনে হচ্ছে না? এখানে কোনটা ডার্ক বেশি বলো তো? যদি আমি এটাকে বলি এটা হচ্ছে তোমার, এটাকে যদি বলি 1 নম্বর স্কোয়ার, এটাকে যদি বলি 2, এটাকে যদি বলি 3, কোনটা বেশি ডার্ক? স্যার 3 তো সেম 3 নাম্বারটা লাগতেছে ডার্ক, বাট তাই না? আসলে মজার বিষয় কি জানো, 1 2 3 তিনটা আসলে একই কালার। তাহলে 3 নাম্বারটাকে কেন ডার্ক লাগতেছে? যেহেতু তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্রাইট, এই জন্য একে ডার্ক লাগতেছে। আসলে 3টার কালার সেম। তার মানে এই ক্ষেত্রে আমাদের চোখে কি হচ্ছে, চোখে ওয়ান কাইন্ড অফ পারসেপশনে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়াল পারসেপশন না করে চোখ কি করতেছে, সারাউন্ডিংস এর দ্বারা ইফেক্টেড হয়ে পারসিভ করতেছে। আচ্ছা, একই রকম এটা তো গেল আমাদের পারসেপশনের বিভিন্ন তোমার ফেনোমেনা। এছাড়াও কিছু অপটিক্যাল ইলুশনও আছে, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এরকম অনেক মজার মজার পাজল তোমরা ছোটকালে দেখছো বা এখনো মাঝে মাঝে ইন্টারনেটে সার্চ দিলে অপটিক্যাল ইলুশন লিখে সার্চ দিলে এরকম অনেক অপটিক্যাল ইলুশন দেখতে পাবা। এখানে খেয়াল করে দেখো, তুমি যে ক্রস সাইনটা আছে মাঝখানে, দেখো এখানে যে ক্রস সাইনটা আছে এখানে যদি ফোকাস করো তাহলে দেখবে তুমি অনেকগুলা সার্কেল দেখতে পাবা। আসলে এখানে কিন্তু কোনো সার্কেল নাই, কিন্তু তোমাকে দেখা যাবে যে এই যে এখানকার যে পার্ট গুলো আছে এই পার্টগুলোর একটা কিন্তু আসলে সার্কেল না, বাট এগুলো প্রত্যেকটাই তোমার মনে হবে এক একটা সার্কেল। দেখতে পাচ্ছ সার্কেল? এই ক্রসে সবাই কনসেন্ট্রেট করো, এই ক্রসে কিছুক্ষণ কনসেন্ট্রেট করলে দেখতে পাবা তোমার আশেপাশে অনেকগুলা সার্কেল দেখা যাচ্ছে। দেখতে পাইছো সার্কেল? জি স্যার। জি স্যার। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের অপটিক্যাল ইলিউশন। তো এই জিনিসগুলো আসলে আমাদের পারসেপশনকে কি করে প্রভাবিত করে বা চেঞ্জ করে দেয়। আচ্ছা, তো এখন আসি আমরা ইমেজ ফরমেশনে। তো ইমেজ ফরমেশন বলতে আসলে কি বোঝাচ্ছে? এই যে আমরা ইমেজ দেখি কোন একটা মোবাইলের স্ক্রিনে বা ক্যামেরা যে ইমেজ ক্যাপচার করে, তো সেই জিনিসটা কিভাবে হয়, ইমেজ কেমনে তৈরি হচ্ছে একটা রিয়েল সিন থেকে, সেটাকে বলা হচ্ছে ইমেজ ফরমেশন। তো
তো এটাকে অবশ্যই আমাদের চোখ যেভাবে কাজ করে সেটাকে মিমিক করেই করা হয়েছে। তোমরা জানো যে সবকিছুই আসলে কি হয়, আমাদের বায়োলজিক্যাল যে জিনিসপত্র আছে বা নেচার আছে সেটাকে আসলে মিমিক করে তৈরি করা হয়। তো এখানে যেটা হয় ইমেজ ফরমেশনে তোমার একটা রিয়েল সিন থাকে যার ইমেজ আমরা তৈরি করতে যাচ্ছি। এখানে এটা হচ্ছে আমাদের সেই সিন এলিমেন্ট বা রিয়েল সিন, এবং সেটাকে অবশ্যই ইলুমিনেট করতে হবে। কোনো একটা ইলুমিনেশন সোর্স থাকা লাগবে বা এনার্জি সোর্স থাকা লাগবে। সেটা হতে পারে সান, সেটা হতে পারে তোমার কোনো ক্যান্ডেল অথবা যে কোনো লাইট, যেটা কি করবে এই সারফেসটাকে বা এই সিন এলিমেন্টটাকে ইলুমিনেট করবে। আচ্ছা, ইলুমিনেট করলে কি হবে আমরা জানি, লাইট যখন ইলুমিনেট হয় তখন লাইট কি বিভিন্ন টাইপের ঘটনা ঘটে। কি কি হয়, যেমন রিফ্লেকশন হয়, কিছু রিফ্র্যাকশন হয়, কিছু অ্যাবজর্ব হয়, তাই না? আচ্ছা, যদি পুরো লাইটটাই অ্যাবজর্ব হয় তাহলে কি কোনো ইমেজ তৈরি করা সম্ভব হবে? না তৈরি করা সম্ভব না, তাই না? কারণ আমরা জানি ইমেজ তৈরি হয় আসলে রিফ্লেক্টেড যে লাইট আছে সেটাকে ক্যাপচার করি আমরা, তাই না? যেমন ব্ল্যাক হোলের ইমেজ তৈরি করা সম্ভব ছিল না আগে, রিসেন্টলি পারছে, তাই না? রিসেন্টলি হচ্ছে ওইখান থেকে যে ওয়েভ গুলো আসে সেগুলোর মাধ্যমে একটা ভিজুয়ালাইজেশন তৈরি করতে পারছে। বাট ব্ল্যাক হোল কেন দেখা যায় না? কারণ ব্ল্যাক হোল বলা হয় যে সব রে গুলাকে ও অ্যাবজর্ব করে ফেলে, ওইখান থেকে কোনো কিছু আর ব্যাক করে না। এই জন্য কি করা যায় না, ব্ল্যাক হোলের কোনো ইমেজ তৈরি করা যায় না। তো একই রকম যদি কোনো এলিমেন্ট তার উপর যে পরিমাণ এনার্জি বা ইলুমিনেশন এসে পড়তেছে তার পুরোটাই যদি অ্যাবজর্ব করে ফেলে তাহলে কিন্তু কোনোটা সে রিফ্লেক্ট করবে না। আর যদি রিফ্লেক্ট না করে তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, ইমেজ তৈরি করতে পারবো না। তাহলে ইমেজ তৈরি করতে হলে কি করা লাগবে, কোনো একটা সিন এলিমেন্টকে ইলুমিনেট করতে হবে এবং রিফ্লেক্টেড লাইটকে ক্যাপচার করার জন্য আমাদের কোনো একটা ইমেজিং সিস্টেম বা সেন্সর লাগবে। যে সেন্সরটা কি করতে পারবে, রিফ্লেক্টেড লাইটকে মেজার করতে পারবে বা ক্যাপচার করতে পারবে এবং তার অনুরূপ কোন একটা রিডিং দিতে পারবে। হতে পারে সেটা কোনো একটা ভোল্টেজ বা কোনো একটা এনার্জি লেভেল, যেটা দিয়ে সে কি করবে, রিফ্লেক্টেড লাইটটার ইন্টেন্সিটিকে রিপ্রেজেন্ট করবে। এবং সেই ইন্টেন্সিটি অনুযায়ী কোন একটা ইমেজ প্লেন, অবশ্যই সেটা ইন্টারনাল থাকবে ইমেজিং ডিভাইসের, সেই ইমেজ প্লেনে আমাদের রিয়েল সিন এলিমেন্টের একটা ডিজিটাল ভার্সন বা ডিজিটাল ইমেজ তৈরি হবে। ক্লিয়ার? তাহলে এই যে আমাদের বাইরে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সিন এলিমেন্ট। তো সেখান থেকে আমরা যে ইমেজটা পাইলাম, ডান সাইডে দেখো ডিজিটাল ক্যামেরায় যে ইমেজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ডিজিটাল ভার্সন এই রিয়েল সিনের। এবং এটাকে ডিজিটাল কেন বলা হচ্ছে কেউ বলতে পারবা? যদিও ডেফিনেশন গুলো একটু পরে আছে, তার আগে তোমাদের কাছে জানতে চাচ্ছি এটাকে ডিজিটাল কেন বলা হচ্ছে। কে একজন বলো তো একটু। 0 1 ডিজিটের উপর বেস করে সব হবে, এই আমি কারণে কি? অত টেকনিক্যাল ডেফিনিশন যেতে যাচ্ছি পিক্সেলেটেড। না। ডিজিটাল বলা হচ্ছে কারণ এই যে এখানে ডেটাগুলো কন্টিনিউয়াস না। কারণ কি দেখো, এই যে আমরা এই দুটা পিক্সেলের কথা যদি চিন্তা করি, যে এই দুটার একদম দুটা ডিফারেন্ট লেভেল দেখাচ্ছে, তাই না? কিন্তু এর মাঝখানেও হয়তো আরো অনেক ইন্টেন্সিটি লেভেল ছিল যেটা রিয়েল সিনে ছিল, বাট সেগুলো আমরা কি করতে পারি না আমাদের সিস্টেমের সীমাবদ্ধতার জন্য বা আমাদের কালার ইন্টেন্সিটি রিপ্রেজেন্ট করার সীমাবদ্ধতার জন্য আমরা সেগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি নাই। তার মানে এখানে প্রথমত কি হয়েছে, ইন্টেন্সিটি লেভেলগুলো ডিসক্রিট হয়ে গেছে। মানে সব ইন্টেন্সিটি লেভেল আমরা একটু আগে কি পড়েছিলাম মনে আছে, আমাদের হিউম্যান ব্রেন কতগুলো ইন্টেন্সিটি লেভেল কি করতে পারে, 10⁻10, তাই না? বাট একটা কম্পিউটার সিস্টেম কি এতগুলো পারবে? অবশ্যই পারবে না, তাই না? কারণ একটা কম্পিউটার সিস্টেমের রিসোর্স হচ্ছে লিমিটেড, তার মেমোরি সাইজ লিমিটেড। তার মেমোরি সাইজ দিয়ে, তার যে তোমার রেজিস্টার সাইজ আছে তা দিয়ে কিন্তু সব ইন্টেন্সিটি লেভেলকে রিপ্রেজেন্ট করা যাবে না, তার একটা লিমিটেশন আছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এই যে ইন্টেন্সিটি লেভেল, এই যে ভাস্ট পরিমাণ ইন্টেন্সিটি লেভেল যেটা আমাদের চোখ পারসিভ করতে পারে, বাট তোমার ডিজিটাল ডিভাইসগুলো কিন্তু এখানে লিমিটেড। তারা আরো অনেক কম সংখ্যক ইন্টেন্সিটি লেভেল তারা কি করতে পারবে, পারসিভ করতে পারবে, সরি রিপ্রেজেন্ট করতে পারবে। তাহলে সেই অনুযায়ী কি হবে, ইন্টেন্সিটি লেভেলগুলো ডিসক্রিট হয়ে যাবে। মানে সব ইন্টেন্সিটি লেভেল আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না, এর মধ্যে কিছু সিলেক্টিভ লেভেল শুধুমাত্র আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। এটা ডিপেন্ড করে আমাদের সিস্টেমটার উপর। ঠিক আছে, সিস্টেম কত বিট ইউজ করতেছে একটা ইমেজের পিক্সেলকে রিপ্রেজেন্ট করার জন্য, তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে সামনের দিকে দেখবো। আচ্ছা, এটা হচ্ছে একটা তোমার ডিসক্রিট হচ্ছে। আরেকটা হচ্ছে দেখো, এই যে আমরা ইমেজটা তৈরি করতেছি, তাই না? ইমেজ আসলে তৈরি কিভাবে হচ্ছে, এই যে আমরা বলি পিক্সেল। ধরো তুমি বলো যে তোমার ল্যাপটপের স্ক্রিনের রেজলিউশন হচ্ছে 1024 মনে করো 768, তার মানে কি এতগুলা পিক্সেল আছে। তাহলে এই যে দুইটা পিক্সেল, তাই না, দুইটা পিক্সেলের মাঝখানে ফাঁকা জায়গা আছে না? অবশ্যই ফাঁকা জায়গা আছে, তাই না? যত ছোট পিক্সেলে তুমি বানাও, ওগুলো যদি জুম করে দেখো তাহলে তুমি কি দেখবা, যে দুইটা পিক্সেলের মাঝখানে অনেক ভয়েড এরিয়া আছে। কিন্তু রিয়েল কোনো সিনে কিন্তু এরকম কোনো ভয়েড এরিয়া থাকে না, তাই না? দুইটা মানে রিয়েল সিন সবসময় কন্টিনিউয়াস হয়। বাট যখনই আমরা ওটাকে তৈরি করতেছি কোনো সেন্সর দিয়ে, দুইটা সেন্সর যখন পাশাপাশি বসাচ্ছি বা দুইটা পিক্সেল পাশাপাশি বসাচ্ছি, যত ক্ষুদ্রই করি না কেন সেগুলোকে, তারপরে কিন্তু দুইটার মাঝখানে কি থাকে, কিছুটা গ্যাপ থাকে। তার ফলে কি হয়, ওই গ্যাপগুলোর মধ্যে কি করতে পারবে না, গ্যাপগুলোর মধ্যে তুমি কোনো কিছুকে রিপ্রেজেন্ট করতে পারবে না। তার মানে তোমার কি হয়, এই যে তোমার ইমেজিং প্লেনটা সেটাও কিন্তু আসলে ডিসক্রিট হয়ে যায়, সেটাও কিন্তু আসলে কন্টিনিউয়াস হয় না।
এই জন্য আমরা বলতেছি ডিজিটাল ইমেজ, যেটা হচ্ছে তোমার ইমেজিং প্লেনটা যেটা সেটাও ডিসক্রিট, বা ইমেজ তুমি তৈরি করতেছো যে স্পেসের মধ্যে সেটাও ডিসক্রিট, প্লাস তুমি ইমেজের যে ভ্যালু রিপ্রেজেন্ট করতেছো সেগুলোও ডিসক্রিট। এই জন্য কিন্তু আমরা বলতেছি ডিজিটাল ইমেজ। তার মানে বোথ অ্যামপ্লিটিউড এবং তোমার স্পেসের রেসপেক্টে এটা হচ্ছে ডিসক্রিট। অ্যামপ্লিটিউডও ডিসক্রিট, অ্যামপ্লিটিউড বলতে বোঝাচ্ছে ইন্টেন্সিটি লেভেল, সেটাও ডিসক্রিট, এবং ইমেজ যে রিপ্রেজেন্ট করতেছে যে স্পেসে সেটা 2D স্পেস, সেই 2D স্পেসটাও ডিসক্রিট। এই জন্য বলা হচ্ছে ডিজিটাল ইমেজ। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। আচ্ছা, হ্যালো হ্যালো, জি স্যার, জি শুনতে পাচ্ছি। ডিজিটাল ইমেজ বা ডিজিটাল সিগন্যাল বলতে কি বোঝায়? এটা একটা কমন কোশ্চেন তোমরা ফেস করো, তখন তোমাদের বলতে হবে যে যেটা হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড এবং হচ্ছে টাইম দুইটাই ডিসক্রিট, সেটাকে বলা হয় ডিজিটাল সিগন্যাল। আর ডিজিটাল ইমেজের ক্ষেত্রে তুমি বলবা বোথ ডিসক্রিট, বোথ ইন অ্যামপ্লিটিউড এন্ড স্পেস, মানে দুইটার ক্ষেত্রেই সে ডিসক্রিট। এই জন্য হচ্ছে ডিজিটাল ইমেজ। একটা ডিসক্রিট হলেও কিন্তু সেটাকে ডিজিটাল বলে না। ডিজিটাল হওয়া মানে সেটা ইমেজের যে স্পেস আছে, যে 2D স্পেসে ইমেজটা তৈরি হচ্ছে, সেই স্পেসটাও ডিসক্রিট, প্লাস হচ্ছে প্রত্যেকটা পিক্সেলের যে ভ্যালু বা ইন্টেন্সিটি লেভেল সেটাও ডিসক্রিট। আচ্ছা, তো এরপর যেটা করব, একটু আগে তো আমরা দেখে আসলাম, একটা রিপ্রেজেন্টেশন দেখলাম একটা রিয়েল সিন থেকে কিভাবে আসলে একটা ডিজিটাল ইমেজ আমরা পাই। এখন আমরা এটার সাথে জড়িত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো কি কি জিনিস নিয়ে আমরা আলোচনা করব? প্রথমটা বলতেছে ইমেজ সেন্সিং এন্ড রিপ্রেজেন্টেশন এন্ড অ্যাকুইজিশন। এবং যখনই আমরা রিপ্রেজেন্টেশন বা অ্যাকুইজিশন করতে যাব তখনই আমাদের স্যাম্পলিং এবং কোয়ান্টাইজেশন সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। এবং এরপর আমরা এই স্যাম্পলিং এবং কোয়ান্টাইজেশনের মাধ্যমে যে ইমেজটা পাইলাম সেটা রেজলিউশন নিয়ে আমরা ডিসকাস করব। আজকের ক্লাসে হয়তো আমরা রেজলিউশন নিয়ে আসলে ডিসকাস করব না, নেক্সট ক্লাসে আমরা রেজলিউশন নিয়ে বিস্তারিত করব। আচ্ছা, তো যখন আমরা একটা ইমেজ অ্যাকুইজিশন করব বা একটা ইমেজ ক্যাপচার করব তখন তিনটা এলিমেন্ট মেইনলি থাকা লাগবে। এগুলো অলরেডি আমরা পড়ে আসছি, আরেকবার রিপিট করতেছি। একটা হচ্ছে একটা ইলুমিনেশন সোর্স থাকা লাগবে, একটা রিয়েল সিন থাকা লাগবে যে সিনের আমরা আসলে ইমেজ তৈরি করতে চাই, আর একটা সেন্সর থাকা লাগবে বা যেটাকে ইমেজিং সিস্টেমও বলে, যে আসলে কি করবে, রিফ্লেক্টেড লাইটটাকে ক্যাপচার করবে। তো এখানে বলতেছি ইলুমিনেট সোর্স কি কি হতে পারে? ক্যান বি লাইট এনার্জি অর ইএম স্পেকট্রাম হতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হতে পারে, ইভেন লেস ট্রেডিশনাল সোর্স হতে পারে, যেমন সাউন্ড হতে পারে, হিট হতে পারে। তোমরা জানো হিট ইমেজ তৈরি করা যায়, বা রিফ্লেক্টেড সাউন্ড থেকে আসলে ক্যাপচার করে ইমেজ তৈরি করা যায়, কোনো একটা পৃষ্ঠের ইমেজ তৈরি করা যায়। তো তার মানে যে কোনো একটা সোর্স থাকা লাগবে, যে সোর্স থেকে কোনো একটা ওয়েভ এসে কি করবে, আমাদের সিনটাকে ইলুমিনেট করবে এবং সেখান থেকে রিফ্লেক্টেড হবে ওয়েভ। আর সিন মানে বোঝাচ্ছে যে কোনো একটা ভিজিবল অর হিডেন তোমার কোনো একটা অবজেক্ট অথবা সোর্স নিজেও একটা সিন হতে পারে। আর সেন্সর বলতে বোঝাচ্ছে যে কোনো একটা ডিভাইস ক্যাপেবল অফ সেন্সিং দ্য এনার্জি, তার মানে রিফ্লেক্টেড হয়ে যে ওয়েভ আসবে বা যে এনার্জি আসবে সেটাকে সেন্স করতে পারা লাগবে তার। আচ্ছা, এগুলো তোমরা পড়াশোনা করছো তাই না? লাইট অ্যান্ড দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম যেটা, সেটা তুমি পড়ছো। তোমরা জানো যে ওয়েভ লেন্থ অনুযায়ী ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে ডিভাইড করা হয়। এর মধ্যে সবচেয়ে কম ওয়েভ লেন্থ কম মানে ফ্রিকোয়েন্সি বেশি, তাই না? আর ওয়েভ লেন্থ বেশি মানে ফ্রিকোয়েন্সি কম। ঠিক বলছি নাকি ভুল বলছি? জি স্যার, ঠিক আছে। ঠিক বলছি, হ্যাঁ। তো তার মানে সবচেয়ে কম ওয়েভ লেন্থের বা ফ্রিকোয়েন্সি বেশি রেগুলো হচ্ছে গামা রে, আর সবচেয়ে বেশি হচ্ছে ওয়েভ লেন্থের তোমার রেডিও ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এর মধ্যে খুব একটা ছোট্ট অংশ যেটাকে আমরা বলি ভিজুয়াল স্পেকট্রাম, সেটা আমরা আসলে দেখতে পাই। বাকি যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের যে বাকি ইয়েগুলো আছে, রেঞ্জগুলো আছে, সেগুলো আসলে ভিজিবল না, আমরা দেখতে পাই না। সেই জিনিসগুলো এখানে বলা হয়েছে, এগুলো তুমি আসলে জানো তোমরা। এটা নিয়ে আরেকটু বিস্তারিত বলা হয়েছে, এদিকে আমি না যাই। আচ্ছা, এখানে দেখো যখন কোনো লাইট সোর্স থেকে ফোটন আসে, ফোটন এসে যখন কোনো একটা অবজেক্টের উপর পড়ে, সেখান থেকে কি কি ঘটনা ঘটতে পারে? প্রথমত অ্যাবজর্পশন হতে পারে। অ্যাবজর্পশন মানে বুঝতেই পারতেছো কি কি করতে পারে, ওই অবজেক্টটা ওই ফোটনটাকে সম্পূর্ণ অ্যাবজর্ব করতে পারে, কোনো কিছু রিফ্লেক্ট না হতে পারে। আচ্ছা, ডিফিউজ রিফ্লেকশন হতে পারে। ডিফিউজ রিফ্লেকশন বলতে আসলে কি বোঝাচ্ছে? মানে ওই পৃষ্ঠে তোমার আলো পড়ে বিভিন্ন দিকে স্ক্যাটার্ড ভাবে তোমার হতে পারে, রিফ্লেকশন হতে পারে, কোনো রুল না মেনে। আর হচ্ছে স্পেকুলার রিফ্লেকশন হতে পারে। স্পেকুলার রিফ্লেকশন বলতেছে যদি মিররের উপর আলো পড়ে তাহলে যেভাবে আসলে রিফ্লেক্ট হয়, মানে রিফ্লেক্টেড রে গুলো পরস্পরের সমান্তরাল হয়, তাই না? এগুলো আমরা পড়েছি আগে, সেটাকে বলা হচ্ছে স্পেকুলার রিফ্লেকশন। তাহলে স্পেকুলার রিফ্লেকশন হতে পারে, তার মানে প্রথমে আমরা দেখলাম অ্যাবজর্পশন হতে পারে, অথবা কি হতে পারে, ডিফিউজ রিফ্লেকশন হতে পারে, অথবা স্পেকুলার রিফ্লেকশন হতে পারে। এছাড়াও কি হতে পারে, ট্রান্সপারেন্স যদি হয় সোর্সে, তাহলে ওইটার মধ্যে দিয়ে পুরো ট্রান্সপারেন্ট ভাবে ফোটনটা চলে যেতে পারে।
রিফ্র্যাকশন হতে পারে। রিফ্র্যাকশন মানে তোমরা জানো যে যদি মাধ্যমের ঘনত্বের বা ডেনসিটির পার্থক্য হয় তাহলে কি হয়, তুমি যেই রেটা তোমার আসছে এবং যেটা তোমার বের হয়ে যাচ্ছে তাদের মধ্যে একটা বিচ্যুতি ঘটে, তাই না? তারা রিফ্র্যাক্ট হয়, এটাকে বলে রিফ্র্যাকশন। এরপর বলতেছে কি হতে পারে, ফ্লোরোসিন হতে পারে। আচ্ছা, ফ্লোরোসিন মানে হচ্ছে যদি কোনো অবজেক্টের মধ্যে যদি আলো আসে তাহলে অবজেক্ট কি করে, সেই আলোটা কিছুটা অ্যাবজর্ব করবে এবং বাকিটাকে সে কি করবে, রিফ্লেক্ট করবে। ঠিক আছে, তো এটাকে বলা হয় হচ্ছে ফ্লোরোসিন। আর মানে কি, মানে হচ্ছে অবজেক্টটা কিছুটা নিজে অ্যাবজর্ব করে নিচ্ছে এবং বাকিটাকে নিজের মতো করে রিফ্লেক্ট করতেছে। মানে অ্যাবজর্ব করার পরে মানে তাহলে তোমরা বলতে পারো যে রিফ্লেকশনটা কি ছিল, রিফ্লেকশনটা বলতে বোঝাচ্ছে আসলে পুরোটা রিফ্লেক্ট করতেছিল। ঠিক আছে, আর এখানে যেটা হয় অবজেক্টটা কিছুটা অ্যাবজর্ব করবে, করার পর নির্দিষ্ট কোনো কালারের বা নির্দিষ্ট ওয়েভ লেন্থের তোমার ইয়েগুলা রেগুলার রিফ্লেক্ট করবে। সারফেস স্ক্যাটারিং মানে বুঝতে পারতো সারফেসের উপর পরে স্ক্যাটার্ড ভাবে ছড়িয়ে পড়ে, সেটাকে বোঝাচ্ছে। আর একটা হচ্ছে ফসফোসিন বলতে বোঝায়, এটা হচ্ছে ফ্লোরোসিনের মতোই ফসফোসিন। পার্থক্যটা হচ্ছে এটা অনেকটা টাইম জুড়ে হয় এরকম বলা হয়েছে। তো এই দুটার মধ্যে একটু আরেকটু নেটে সার্চ করে দেখতে পারো, আমি আসলে খুব বেশি এটা দেখি নাই, জাস্ট একবার দেখছিলাম। তো যদি আরেকটু বিস্তারিত জানার ইচ্ছা করে নেটে সার্চ করে একটু দুটার মধ্যে পার্থক্য দেখে নিও। আমাদের আসলে এই স্লাইডের জন্য বা এই কোর্সের জন্য এর চেয়ে বেশি দুটো জিনিস লাগবে না। আচ্ছা, আরেকটা বলতেছি ইন্টার রিফ্লেকশন। ইন্টার রিফ্লেকশন মানেই তো বুঝতেছো যদি ইন্টারনালি রিফ্লেকশন হয়, যেমন তোমরা জানো অপটিক্যাল ফাইবার মধ্যে কি হয়, লাইটটা ইন্টারনালি রিফ্লেক্ট হতে হতে একটা প্রান্ত থেকে ওয়্যারের আরেকটা প্রান্ত দিয়ে তোমার লাইট বের হয়, সেটাকে বলতেছে ইন্টার রিফ্লেকশন। আচ্ছা, তো এরপর হচ্ছে ইমেজ সেন্সর। আমরা একটু আগেই বলতেছি যদি আমাদের ইমেজ ক্যাপচার করা লাগে তাহলে কি করা লাগবে, কোন একটা ইমেজ সেন্সর থাকা লাগবে, যে সেন্সরটা কি করবে, ইনকামিং যে এনার্জি আছে সেই এনার্জিটা যখন রিফ্লেক্ট হবে কোন একটা অবজেক্টে, সেই রিফ্লেক্ট হলে সেন্সর সেটাকে ক্যাপচার করবে এবং ক্যাপচার করে কি করবে, তার করসপন্ডিং একটা ভোল্টেজ জেনারেট করবে, সেই জিনিসটা বলতেছে। আর 2 নম্বর পয়েন্টটা বলতেছে কালেকশন অফ সেন্সর আর অ্যারেঞ্জ টু ক্যাপচার ইমেজেস। এরকম অনেকগুলো সেন্সর আসলে একত্রে আমরা কি করি, বসিয়ে একটা ইমেজ ক্যাপচারের জন্য ইউজ করে থাকি। যেমন এখানে যেমন দেখো একটা এক্সাম্পল দিচ্ছে, এখনকার ডিজিটাল ক্যামেরা তোমার মোবাইল যে সেন্সরটাকে ইউজ করে সেটা হচ্ছে সিসিডি, সেটা সম্পর্কে তোমরা জানো, চার্জ কাপল ডিভাইস। ঠিক আছে, এটা আবিষ্কার করার পরেই কিন্তু আসলে ডিজিটাল ইমেজ তৈরি করা সম্ভব হয়েছে। আগে আমরা ক্যামেরা দিয়ে ছবি কিভাবে তুলতাম নিশ্চয়ই সবার মনে আছে, কেউ ইউজ করছো? ওই যে ফিল্ম থাকতো, তাই না? মনে আছে, খুবই সাবধানতার সাথে ইউজ করতে হইতো, জি স্যার। লাইট গেলে ওটা নষ্ট হয়ে যেত, তাই না? ছোটবেলায় আমার ছিল এরকম একটা ক্যামেরা, যে খুবই সাবধানতার সাথে ওই রিলটা বসাইতে হইতো। যদি বলা হইতো যে ডার্ক রুমে মানে বা রুমের মধ্যে লাইট টাইট নিভায় ওটা সেট করতে হইতো, কারণ হঠাৎ করে যদি একটু খুলে যায় তাহলে কি হবে, এটা নষ্ট হয়ে যাবে। তো এই চার্জ কাপল ডিভাইস আবিষ্কার বা এই সেন্সরটা আবিষ্কার করার পরে কিন্তু আসলে এই ডিজিটাল ক্যামেরা বা ডিজিটাল ইমেজিং টেকনিক গুলা আবিষ্কার হলো। এবং এই জন্য বোধহয় যে আবিষ্কার করছে, আমার ঠিক মনে নেই নামটা তার, সে বোধহয় নোবেল প্রাইজও পাইছে। তো এটা আসলে এখানে একটা দেখো মডেল দেওয়া হয়েছে, এটা হচ্ছে কোডাকের একটা সিসিডি, এবং এরকম অনেকগুলা সিসিডি আসলে একত্র করে যেটা করা হয় একটা তোমার ইমেজ সেন্সর বানানো হয়, সেটা বলছে। আচ্ছা, এখানেও কতগুলো আছে, এখানে অনেকগুলো আছে। এখানে বলতেছে এই যে এখানে যে সিসিডিটা দেখানো হয়েছে সেটা দেখো রেজলিউশন দেওয়া আছে তোমার, কত দেওয়া আছে, 2184 ইন্টু 1472 পিক্সেলস, এবং প্রত্যেকটা পিক্সেলের সাইজ বলতেছে 6.8 মাইক্রন স্কয়ার। মাইক্রন মানে হচ্ছে মাইক্রোমিটার আর কি, মাইক্রোমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মাইক্রন। 1 মাইক্রন মানে 10⁻⁻6 মিটার। তার মানে এখানে এক একটা পিক্সেলের সাইজ হচ্ছে 6, মানে এটা ক্ষেত্রফল বলছে অবশ্যই, ক্ষেত্র মাইক্রো স্কয়ার যেহেতু আছে 6.8 মাইক্রো স্কয়ার, এটা হচ্ছে এক একটা পিক্সেলের সাইজ। আর এরকম কতগুলো পিক্সেল দেয়া আছে সেটা দেয়া আছে। তাহলে এটা হচ্ছে একটা সিসিডি। এই সিসিডিটা কেন ইউজ হয় সেটা এখানে বলা আছে, দেখো, ইউজ ফর কনভার্ট এ কন্টিনিউয়াস ইমেজ ইনটু এ ডিজিটাল ইমেজ। একটা কন্টিনিউয়াস ইমেজকে ডিজিটাল ইমেজে কনভার্ট করার জন্য এটা ইউজ করে। কন্টেন্স অ্যান অ্যারে অফ লাইট সেন্সর, এই যে এই সিসিডির মধ্যে আসলে লাইট সেন্সর বসানো আছে, মানে যে প্রত্যেকটা পিক্সেল, এই যেখানে বলতেছে না প্রত্যেকটা পিক্সেল, মানে প্রত্যেকটা পিক্সেলে একটা করে লাইট সেন্সর থাকে। তো লাইট সেন্সর কি হতে পারে, লাইট সেন্সর হতে পারে একটা ফটো ডায়োড হতে পারে, সিম্পলি একটা, যে আসলে কি করতে পারে, লাইট সেন্সিটিভ, মানে লাইট ওই সেন্সর উপর পড়লে সেই সেন্সর কি করতে পারে, করসপন্ডিং একটা ভোল্টেজ জেনারেট করতে পারে বা করসপন্ডিং একটা সিগন্যাল সে আউটপুট হিসেবে দিতে পারে ওই লাইটের ইন্টেন্সিটি অনুযায়ী। দেখো লাস্ট পয়েন্টটা বলছে কনভার্টস ফোটন ইনটু ইলেকট্রিক চার্জেস অ্যাকুমুলেটেড ইন ইচ সেন্সর ইউনিট, মানে প্রত্যেকটা সেন্সর ইউনিটে তোমার যে ফোটন এসে পড়তেছে সেই ফোটনটাকে আসলে ইলেকট্রিক চার্জে কনভার্ট করে।
আচ্ছা, তো এখানে দেখো, সরি, তো একটা ইমেজ সেন্সর আসলে কি কি থাকে সেই জিনিসটা বলতেছে একটা সেন্সর অ্যারেঞ্জমেন্টে 3 টাইপের তোমার জিনিস থাকে, সিঙ্গেল সেন্সর থাকে, লাইন সেন্সর থাকে, আচ্ছা 3 টাইপের জিনিস, মানে 3 টাইপের অ্যারেঞ্জমেন্ট হতে পারে সেন্সর, সরি একটু ভুল বলছি, মানে তুমি ইমেজ সেন্সর গুলোকে 3 ভাবে অ্যারেঞ্জ করতে পারো। তো সিঙ্গেল সেন্সর মানে তো বুঝতেই পারতেছো একটা ইউনিট, লাইন সেন্সর মানে কি একটা লিনিয়ার ফ্যাশনে এদেরকে অ্যারেঞ্জ করা হবে, আর অ্যারে সেন্সর মানে হচ্ছে এদেরকে রো আর কলামে অ্যারেঞ্জ করা হবে। মানে সিঙ্গেল সেন্সর হচ্ছে ইউনিট, এটাকে যদি তুমি একটা লাইনে অ্যারেঞ্জ করো লাইন সেন্সর, লাইন অফ সেন্সর বা লাইন সেন্সর বলা হয়, আর এদের যদি 2D গ্রিডে অ্যারেঞ্জ করো বা অ্যারেতে অ্যারেঞ্জ করো এদের বলা হয় অ্যারে সেন্সর। একটা সিঙ্গেল সেন্সর আসলে বেসিক্যালি কি কি এলিমেন্ট থাকে এখানে বলা হয়েছে, দেখো কি থাকে। প্রথমেই এনার্জি বা লাইট বা ফোটন এসে ওই সেন্সরের উপর পড়ে, এর মধ্যে অবশ্যই একটা সেন্সিং ম্যাটেরিয়াল থাকে, যেটাকে আমি বলছি টিপিক্যালি একটা ফটোডায়োড হয়, এবং এই সেন্সিং ম্যাটেরিয়ালে ওই এনার্জি আসার আগে একটা ফিল্টার অ্যাড থাকে, দেখো এখানে দেখাচ্ছে একটা ফিল্টার মেইনলি যেটা করে যদি এক্সট্রা যদি এনার্জি থাকে সেই এক্সট্রা এনার্জিকে সে ফিল্টার আউট করে, অথবা একটা নির্দিষ্ট ব্যান্ডের এনার্জিকে সে অ্যালাউ করে, বাকিগুলোকে সে রিজেক্ট করে দেয়। এই জন্য বলা হচ্ছে এখানে ফিল্টারটা পাস ব্যান্ড ফিল্টার হিসেবে কাজ করে। পাস ব্যান্ড মানে হচ্ছে একটা নির্দিষ্ট ব্র্যান্ডের বা ফ্রিকোয়েন্সির সিগন্যালকে সে অ্যালাউ করে, বাকিদেরকে সে আর সেন্সিং ম্যাটেরিয়ালে যেতে দেয় না, এই জন্য একটা ফিল্টার কানেক্টেড থাকে। আচ্ছা, এই ফিল্টার সম্পর্কে আমরা পরবর্তীতে পড়বো, আসলে যখন আমরা ইমেজ এনহ্যান্সমেন্ট পড়বো তখন ফিল্টারিং আছে বিভিন্ন, তখন আমরা দেখবো। এটা একটা পাওয়ার ইউনিট থাকে যার মাধ্যমে তোমার পাওয়ার সাপ্লাই দিতে হবে। আর এটা একটা হাউজিং, মানে হচ্ছে কোন একটা এর মধ্যে, এটা হাউজিং বলতে বোঝাচ্ছে যে এই তোমার এই ধারকটা যেটার মধ্যে এটা আসলে বসানো থাকে, বা এই কেসটা, এটাকে বলতেছে হাউজিং, যার মধ্যে এটা বসানো থাকে পুরো সিস্টেমটা। আর এখান থেকে অবশ্যই একটা আউটপুট নেওয়ার একটা ব্যবস্থা থাকবে, বা একটা আউটপুট তুমি ভোল্টেজ যাতে পাইতে পারো সেরকম একটা ব্যবস্থা থাকবে। তার মানে এটা হচ্ছে আসলে আউটপুট, এখানে হচ্ছে এনার্জি ইনপুট, যে এনার্জিটা তোমার আসতেছে লাইট এনার্জি বা ফোটন, এবং তার করসপন্ডিং একটা আউটপুট ভোল্টেজ তুমি পাচ্ছ হচ্ছে ভোল্টেজ ওয়েভ ফ্রম আউট ইউনিট থেকে। আচ্ছা, এটা সম্পর্কে তোমরা সবাই ক্লিয়ার? এটা সবাই বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমাদের যে কোনো একটা, আমরা যদি বলি ক্যামেরা বা যেটাই বলি, সেখানে যে ইমেজ সেন্সর আসে সেটা আসলে অ্যারে সেন্সর দিয়ে তৈরি, তাই না? যেখানে প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এক একটা সিঙ্গেল ইমেজ সেন্সর। তার মানে একটা ইমেজের রেজলিউশন কি হবে বা কত পিক্সেল হবে তা কিন্তু অনেকটাই এই অ্যারে সেন্সরের উপর ডিপেন্ড করে, যে তোমার অ্যারে সেন্সরে কতগুলা সেন্সর আছে তার উপর ডিপেন্ড করে। যত বেশি তুমি সেন্সর ইউজ করবা তত বেশি ডিটেল ইনফরমেশন তুমি ক্যাপচার করতে পারবা, তত তোমার ইমেজটা মোর লাইক রিয়েল সিনের কাছাকাছি হবে। অবশ্যই এখানে অনেক ট্রেড অফের ব্যাপার আছে, কারণ যত বেশি তুমি সেন্সর বাড়াবা তত তোমার দাম বেড়ে যাবে, সেই ইস্যুগুলো আমরা আসলে পরে দেখবো। আচ্ছা, তো এখানে ওরকম একটা রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে যে এটা হচ্ছে তোমার সিন এলিমেন্ট, এটা হচ্ছে ইমেজিং সিস্টেম, আর এটা হচ্ছে তোমার ইমেজ প্লেন। এই প্রত্যেকটাকে তুমি এক একটা কি হিসেবে চিন্তা করতে পারো, একটা সিঙ্গেল সেন্সর হিসেবে চিন্তা করতে পারো। মানে পুরোটা আসলে একটা অ্যারে সেন্সর বা গ্রিড অফ সিঙ্গেল সেন্সর, এবং এই সেন্সর গুলার মধ্যে আসলে আলো এসে পড়বে, এবং এই সেন্সর গুলা কি করবে, করসপন্ডিং ইন্টেন্সিটির এক একটা ভোল্টেজ দিবে, সেই ভোল্টেজ গুলাকে ডিজিটালাইজ করে আমরা আসলে একটা ডিজিটালাইজ ভার্সন অফ রিয়েল সিন আমরা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের সিন এলিমেন্ট, আর এটা হচ্ছে আমাদের ডিজিটালাইজ বা ডিজিটাইজড ইমেজ, যেটা আমরা আউটপুট হিসেবে পাচ্ছি। এই সিন এলিমেন্টটাকে আমরা ইলুমিনেট করতেছি ইলুমিনেশন সোর্সের মাধ্যমে, এবং সেটা ক্যাপচার করতেছে হচ্ছে তোমার ইমেজিং সেন্সর। এখানে আমরা অ্যারে সেন্সর দিয়ে ক্যাপচার করতেছি, এবং করসপন্ডিং একটা ডিজিটাইজ ভার্সন তৈরি হচ্ছে রিয়েল সিনের। তাহলে এইটাই হচ্ছে মেইনলি আমাদের ইমেজ অ্যাকুইজিশনের ইনপুট এবং আউটপুট। ইনপুট হচ্ছে একটা রিয়েল সিন, এবং এটা হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে পুরো ইমেজ অ্যাকুইজিশন সিস্টেম তুমি বলতে পারো। তো সবার কাছে কি ইমেজ অ্যাকুইজিশন সিস্টেমটা ক্লিয়ার? এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? কোনো কোশ্চেন আছে এখানে? হ্যালো? জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে কিন্তু জিজ্ঞেস করবো। আমি কি খুব ফাস্ট যাচ্ছি এরকম মনে হচ্ছে? আমি খুব ফাস্ট যাচ্ছি? না স্যার। আর এখানে জিনিসপত্রগুলো বেশিরভাগই তো তোমাদের আগে থেকে জানা, এই জন্য আমি মেইন জিনিস যেগুলো সেখানে যাওয়ার জন্য একটু প্রথম দিকে তাড়াহুড়ো করছি। আচ্ছা, এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি সুন্দরভাবে। এখানে বলা হয়েছে এ সিম্পল ইমেজ ফরমেশন মডেল, তার মানে সহজ কথা ইমেজ ফরমেশনের জন্য এখন আমরা ম্যাথমেটিক্যাল মডেল আমরা চিন্তা করব। ঠিক আছে, আমরা ইমেজকে এখন একটা ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করব, আর যে কোনো ফাংশনকে রিপ্রেজেন্ট করার আমরা কমন নোটেশন জানি, তাই না?
এফ দিয়ে রিপ্রেজেন্ট করি, এফ অফ সামথিং, তাই না? আমরা যদি বলি এফ অফ এক্স, কথাটার মানে কি বলতো? এটার মানে কি? মনে করো আমরা বললাম এফ অফ এক্স ইকুয়াল ওয়াই, কথাটার মানে কি? প্যারামিটার হচ্ছে এক্স। মানে এটা হচ্ছে এক্স এর একটা ফাংশন, তাই না? তাহলে এক্স হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তার মানে এক্স এর তুমি এক একটা ভ্যালু দিবা আর এফ অফ এক্স এর ভ্যালু পাবা, যেটা হচ্ছে ওয়াই। আমি কি ঠিক বললাম? এক্স কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না ইন্ডিপেন্ডেন্ট? এক্স তো এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, গুড। তার মানে এক্স এর ভ্যালুটা আমাদের দিতে হবে এবং এক্স এর ভ্যালু অনুযায়ী আমরা এফ অফ এক্স এর একটা ভ্যালু পাবো, যেটাকে আমরা বলতেছি এখানে ওয়াই। বা এক্স কে আমরা ডোমেন বলতে পারি, ওয়াই কে কি বলি? রেঞ্জ বলি, তাই না? আচ্ছা, তো এখানে আমরা ইমেজ বলতে এখানে আমরা 2D ইমেজ নিয়ে কথা বলতেছি, দেখলেই বুঝতে পারতেছো এখানে এফ অফ এক্স ওয়াই বলেছে, ঠিক আছে? তার মানে আমরা যে ইমেজ নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে কি? একটা 2D ইমেজ, তাই না? 2D ইমেজ মানে কি? ইমেজের কিছু রো এবং কলাম আছে, যদিও এই জিনিসগুলো পরের স্লাইডে আছে, এখানে আমি একটু দেখিয়ে দেই। একটা 2D ইমেজ মানে কি? এটাকে প্রকাশ করা হয় m ইনটু n আকারে, তাই না? m হচ্ছে নাম্বার অফ রো, n হচ্ছে নাম্বার অফ কলাম। বলতো এটা কত ইনটু কত ইমেজ? এটা কত ইনটু কত ইমেজ? একটা স্যার 3 ক্রস 3 ইনটু 3 ইমেজ, তাই না? আচ্ছা, তাহলে m এর মান 3, n এর মানও এখানে হচ্ছে 3। তাহলে m হচ্ছে রো, নাম্বার অফ রো 1 2 3, আর এখানে হচ্ছে নাম্বার অফ কলামস। তাহলে x দিয়ে আমরা যদি বলি রো, তাহলে y দিয়ে কি রিপ্রেজেন্ট করব? y দিয়ে হচ্ছে কলাম, ঠিক আছে? তো সেরকম হতে পারে, অথবা বা স্থানাঙ্ক হতে পারে, কোনো x y কে স্থানাঙ্ক তুমি চিন্তা করতে পারো, যে এটাকে তুমি চিন্তা করতে পারো x এক্সিস, বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা যায়। এটা হচ্ছে তোমার y এক্সিস, ঠিক আছে? তাহলে x আর y কি? x আর y হচ্ছে, x হচ্ছে x স্থানাঙ্ক মানে x এক্সিস বরাবর স্থানাঙ্ক, আর y হচ্ছে y এক্সিস বরাবর তোমার স্থানাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটা কথা বলতে পারবা, x এর ভ্যালু কি কখনো এরকম হতে পারে? মনে করো 2.5, এগুলো হতে পারবে? পারবে স্যার? না স্যার। না, আমাদের ডিজিটাল ইমেজের ক্ষেত্রে আসলে সবসময় আচ্ছা, পূর্ণ ডিজিটাল সংখ্যায় হবে, পিক্সেলের সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব, এটা আমরা পরে আরো দেখবো। আচ্ছা, তাহলে একটা ইমেজকে আমরা এফ অফ এক্স ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তাহলে এই এফ অফ এক্স ওয়াই দিয়ে আসলে কি রিপ্রেজেন্ট করতেছে বলতে পারবো? আমরা তো বুঝলাম এখানে এক্স আর ওয়াইটা হচ্ছে আমাদের ইনপুট, তাই না? এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু আমরা দিয়ে দিতে হবে, যেটা কিনা কোনো একটা পয়েন্ট বোঝাচ্ছে। এক্স ওয়াই হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট। আমরা যদি কার্টেশিয়ান পয়েন্ট যদি চিন্তা করি, আপাতত রো কলম ভুলে যাও, মনে করো এটা একটা আমরা কার্টেশিয়ান পয়েন্টের কথা চিন্তা করতেছি, মানে এক্স এক্সিস ওয়াই এক্সিস। তাহলে এক্স ওয়াই এর একটা ভ্যালু আসলে কি রিপ্রেজেন্ট করে? একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করে, তাই না? এক্স ওয়াই প্লেনের একটা পয়েন্ট, তাহলে সেই পয়েন্টটা তুমি হচ্ছে এই ফাংশনের ইনপুট হিসেবে দিচ্ছ। আর আউটপুট হিসেবে কি পাবা বলো তো দেখি? এটা দেখবা না, নিজে থেকে বলো, আউটপুট হিসেবে কি পাবা? এফ অফ এক্স ওয়াই পাবা। এটা আসলে কি রিপ্রেজেন্ট করবে? এটা রিপ্রেজেন্ট করবে এক্স ওয়াই যে পয়েন্টটা, ওই পয়েন্টের ইন্টেন্সিটি লেভেল। কি বলছি বুঝতে পারছো? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এই জিনিসটা কি ক্লিয়ার হচ্ছে? এই জিনিসটা ক্লিয়ার না করে মনে করো আমি 3টা পিক্সেল দেখাই, মনে করো এটা একটা পিক্সেল, ঠিক আছে? এটা একটা মনে করো পিক্সেল, এইটা হচ্ছে আরেকটা পিক্সেল। আমি 3টা এখন রেড দিয়ে দেখালাম। মনে করো এই পিক্সেলটা, ধরো এইটা হচ্ছে এক্স এক্সিস 0, তাহলে এটা হচ্ছে 0 0, মনে করো এই পয়েন্টার স্থানাঙ্ক হচ্ছে 0 0। আমার মাউসের সমস্যা হচ্ছে, এটা মনে করো 0 1, কারণ যেহেতু এটা একই লাইন বরাবর আছে। এটা কত হবে? এটা মনে করো 0 2। এগুলা কি আসলে? প্রত্যেকটা পিক্সেলের স্থানাঙ্ক, তাই না? বা পয়েন্ট। তাহলে এই পিক্সেলটার স্থানাঙ্ক কি? 0 0। এই পিক্সেলটার স্থানাঙ্ক কি? 0 1। আর এই পিক্সেলটার স্থানাঙ্ক কি? 0 2, তাই না? এক্স আর ওয়াই এর ভ্যালু। তাহলে এই পিক্সেলটার জন্য, 3 নম্বর পিক্সেলটার জন্য এক্স এর ভ্যালু কত? 0, আর ওয়াই এর ভ্যালু কত? 2, তাই না? এখন তুমি মনে করো এই পিক্সেলটার কালার হচ্ছে ব্ল্যাক, এই পিক্সেলটা একদম ব্ল্যাক, তার মানে ইন্টেন্সিটি লেভেল মনে করো 0। আচ্ছা, এই পিক্সেলটা মনে করো হোয়াইট, তাহলে এটার ইন্টেন্সিটি লেভেল কত? 1, তাই না? এখন এই পিক্সেলটা মনে করো আবার ব্ল্যাক, তাহলে কি 0? তাহলে এই যে 0 1 0, এই জিনিসগুলো আসলে কি? প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু, তাই না? ইন্টেন্সিটি ভ্যালু। আর এখানে এই যে দুইটা স্থানাঙ্ক দিয়ে যে বোঝাচ্ছি 0 0, এটা হচ্ছে তার কোঅর্ডিনেট। 0 1 এটা কোঅর্ডিনেট, আর 0 2 কোঅর্ডিনেট। তাহলে এফ অফ এক্স ওয়াই বলতে আসলে বোঝাবে এই ইন্টেন্সিটি ভ্যালুটা। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, আমি যদি বলি এফ অফ 0 1, তাহলে ইকুয়াল কত হবে? স্যার 1 হবে। 1 হবে, গুড, এই তো বুঝে ফেলছো। তার মানে আর এফ অফ আমি যদি বলি 0 2, তাহলে কি হবে? স্যার 0 0 2 হবে।
কত হবে? স্যার 0 হবে। 0 হবে। তার মানে হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে কোঅর্ডিনেট, আর এফ অফ এক্স ওয়াই হচ্ছে ওই কোঅর্ডিনেটে বা ওই পয়েন্টে যে পিক্সেলটা আছে তার ইন্টেন্সিটি লেভেল কত সেটা রিপ্রেজেন্ট করে। তাহলে এতটুকু সবাই ক্লিয়ার? এফ অফ এক্স ওয়াই সবাই ক্লিয়ার? কেউ না বুঝলে কিন্তু আমাকে বলবা। তার মানে প্রথম লাইনটা আমরা ক্লিয়ার হলাম, তাই না? এফ অফ এক্স ওয়াই বলতে বোঝাচ্ছে ইন্টেন্সিটি এট পয়েন্ট এক্স ওয়াই, এটা সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এটা সমান সমান যেটা বলতে যাচ্ছে, এটা সমান সমান হচ্ছে আই এক্স ওয়াই ইন্টু চিহ্ন, এটা বসেন, এটা হচ্ছে ইন্টু চিহ্ন টাইমস আর এক্স ওয়াই। তাহলে আই এক্স ওয়াইটা কি? আই এক্স ওয়াইটা বলতেছে ইলুমিনেশন এট পয়েন্ট এক্স ওয়াই, মানে এই যে এই পয়েন্টটাতে একটা ফোটন আসছে, তাই না? রিয়েল মডেল থেকেই তো আসলে তোমার ইন্টেন্সিটিটা পাইছো। লাইট সোর্স থেকে একটা ইলুমিনেশন আসছে না, যেটার একক হচ্ছে লাক্স। তো ওই ইলুমিনেশনের অ্যামাউন্টটা কত সেটা, আর এটা হচ্ছে তোমার আর এক্স ওয়াই হচ্ছে এই পয়েন্টের রিফ্লেক্টেন্স অর ট্রান্সমিসিবিলিটি, সরি এটাকে বলে ট্রান্সমিসিভিটি ইন্ডেক্স। তার মানে হচ্ছে এটার ভ্যালু দিয়ে বোঝায় তোমার কতটুকু তোমার রিফ্লেক্ট হবে সেটা। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করতেছি। এই আই এক্স ওয়াই এটার ভ্যালু হতে পারে 0 থেকে ইনফিনিটি। কি পরিমাণ হতে পারে? 0 থেকে ইনফিনিটি। তার মানে যেই লাইটটা তোমার কোন একটা পয়েন্টে এসে পড়তেছে তার ইন্টেন্সিটি বা তার ইলুমিনেশন লেভেল হতে পারে 0 হতে পারে। 0 মানে কোনো লাইট এসে পড়ে নাই, আর ইনফিনিটি মানে কি? হাইয়েস্ট ভ্যালু, তাই না? এর মধ্যে যে কোনো কিছু পড়তে পারে। কারণ তুমি একটু আগে আমরা পড়ছি যে হিউম্যান আই, আমাদের যে হিউম্যান আই সেই কিন্তু আসলে 10⁻10 পর্যন্ত লেভেল, ইন্টেন্সিটি লেভেল ডিসক্রিমিনেট করতে পারে। আপাতত বোঝার সুবিধার জন্য মনে করো আপার লিমিট 10⁻10, তাহলে এটা ধরে নাও 0 থেকে 10⁻10 এর মধ্যে যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? আর এক্স ওয়াই এর ভ্যালু হতে পারে 0 অথবা 1 এর মধ্যে। তার মানে এটা একটা পার্সেন্ট হিসেবে চিন্তা করতে পারো। যদি আর এক্স ওয়াই এর ভ্যালু হয় 0.5, কথাটা মানে কি জানো? মানে হচ্ছে এই পয়েন্টটা, তার উপর যে পরিমাণ আলো আপতিত হয় বা ইলুমিনেশন আসে তার 50% কি করে? সে রিফ্লেক্ট করে। এখন তুমি বলো, তুমি রিফ্লেক্ট হয়ে তোমার কাছে যে ইন্টেন্সিটিটা আসবে সেটাই তো তুমি পারসিভ করবা, তাই না? সেটাই তোমার সেন্সর ক্যাপচার করবে না? বুঝতে পারতেছো? তাহলে অ্যাকচুয়ালি যে আলোটা আসলো সেটা দিয়ে কি আমার কাজ, নাকি যেটা রিফ্লেক্ট হয়ে আসলো সেটা দিয়ে আমার কাজ? স্যার যেটা রিফ্লেক্ট হয়েছে সেটা দিয়ে কাজ। কারণ কি, দেখো মনে করো এইটা একটা অবজেক্ট, এখানে একটা আলো আসলো, হ্যাঁ আলো আসলো, কথার কথা মনে করো 10 ইউনিট, আপাতত ইউনিট আমি লাক্স না লিখে 10 ইউনিট লিখলাম। এখন 10 ইউনিট লিখলাম, এখন এর হচ্ছে তোমার রিফ্লেক্টেন্স হচ্ছে মনে করো 0.5, তার মানে সে হচ্ছে 50% রিফ্লেক্ট করে। তাহলে 10 এর 50% কত? 5। তাহলে রিফ্লেক্ট হয়ে কত ইউনিট আসবে? 5 ইউনিট। তাহলে আমার ইমেজিং যে সেন্সরটা আছে এখানে, সে কত ইউনিট ক্যাপচার করতে পারবে? 5 ইউনিট, 5 ইউনিট। তাই না? এই জন্য ইমেজ ফাংশনে দেখো এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট, এটার সাথে গুণ হচ্ছে তোমার রিফ্লেক্টেন্স। তাহলে তুমি কতটুকু তুমি আসলে পাবা, রিফ্লেক্ট হলে তুমি কতটুকু পাবা, সেটাই তো তোমার আসলে অ্যাকচুয়াল ইন্টেন্সিটি, তাই না? যেটা নিয়ে আসলে তোমার ইমেজ সেন্সর কাজ করবে। তো সেই জিনিসটাই বলা হয়েছে। তার মানে এফ অফ এক্স ওয়াই থেকে আমরা আসলে পাচ্ছি কতটুকু আলো তোমার কোন একটা পয়েন্টে আসতেছে সেটা, যেটাকে আমরা ইলুমিনেশন বলতেছি, ইনটু হচ্ছে তার ওই পয়েন্টের রিফ্লেক্টেন্স, মানে ওই পয়েন্ট কতটুকু রিফ্লেক্ট করতে পারে, কত পার্সেন্ট রিফ্লেক্ট করে, এটাকে 0 থেকে 1 এর মধ্যে রিপ্রেজেন্ট করে। এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? সামনে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এখন দেখো এতক্ষণ যে জিনিসগুলো পড়লাম এটা একদম ইমেজের রেসপেক্টে একটা ভিজুয়ালি দেখানো হচ্ছে। প্রথমেই আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা আফটার স্নোস্ট্রম, একটা স্নোস্ট্রমের পরে একটা ইমেজ। তো এখানে কি দেখাচ্ছে? এটা হচ্ছে এক্স এক্সিস ধরছে। আচ্ছা, এটা কিন্তু সবাই একটু গুলায় ফেলবা, অনেক সময় গুলায় ফেলো। এটা কিন্তু রিপ্রেজেন্টেশন এক এক জায়গায় এক এক রকম, ঠিক আছে? তুমি যখন পরীক্ষায় অ্যান্সার করবা বা কোনো ম্যাথস করবা, তুমি ভালো করে দেখে নিবা এখানে তোমার যে সিস্টেমটা দেওয়া হয়েছে সেখানে এক্স এক্সিস কোনটাকে ধরছে, ওয়াই এক্সিস কোনটাকে ধরছে, এটার কিন্তু কোনো নির্দিষ্ট রুল নাই। যেমন এখানে দেখো হরাইজন্টাল এক্সিস কে ধরছে এক্স এক্সিস, আর হচ্ছে তোমার ভার্টিক্যাল যেটা সেটাকে ওয়াই ধরছে। এটা কিন্তু চেঞ্জ হয়, বিভিন্ন বইয়ে দেখবে বিভিন্ন ভাবে করছে, বা বিভিন্ন অ্যালগরিদম পড়তে গিয়ে দেখবে বিভিন্ন ভাবে ধরছে। তোমাকে খেয়াল রাখতে হবে কোশ্চেনে তোমাকে যে ইমেজ দিয়ে দেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে কোনটাকে এক্স ধরা হয়েছে কোনটাকে ওয়াই ধরা হয়েছে, এটা বেশিরভাগ ক্ষেত্রেই তোমাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? যেভাবে দিবে তুমি সেভাবে কিন্তু ধরবা। এখানে হচ্ছে ভার্টিক্যাল এক্সিস কে ধরছে এক্স, নরমালি প্রচলিত অর্থে সেটাই ধরা হয়, সরি হরাইজন্টাল এক্সিস কে এক্স ধরছে আর ভার্টিক্যাল এক্সিস কে ধরা হচ্ছে ওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের অরিজিন, তাই না? এটা অরিজিন না? আচ্ছা, তাহলে এটা কত, এটার কোঅর্ডিনেট কত বলো তো?
এটার কোঅর্ডিনেট হচ্ছে 0 0, এটার কোঅর্ডিনেট হচ্ছে 0 0। এটা 0 0, তাই না? जी सर उस दिन तो আচ্ছা, তাহলে এটা কি মাইনাস? মাইনাস কি হবে? মাইনাস কিন্তু হবে না, সবই পজিটিভ। এটা আবার গুলাই ফেলো না, এখানে কিন্তু এক্স এর ভ্যালু গুলো পজিটিভ, ওয়াই এর ভ্যালু গুলো পজিটিভ, তাই না? তাহলে এখানে হাইয়েস্ট ভ্যালু ধরো, হাইয়েস্ট ভ্যালু ধরলাম আমি ওয়াই এর হচ্ছে তোমার এন, আর এক্স এর হাইয়েস্ট ভ্যালু ধরলাম আমি হচ্ছে এম। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 0 এম, সরি এটা হচ্ছে m 0, আর এটা কি বলতো, এটা হচ্ছে 0 m, তাই না? তাহলে এই পয়েন্টটা কি হবে কেউ বলো তো? আচ্ছা, আমি একটা ভুল বললেও তোমরা ভুল বলতেছো আমার সাথে। এই পয়েন্টটা কি হওয়ার কথা, যদি এটার সাইজ, টোটাল সাইজ যদি হয় m, তাহলে এটা কিন্তু হওয়ার কথা m-1, তাই না? অবশ্যই এটা আমি আগে বলি নাই, ধরে নাও এটা হচ্ছে একটা m ইন্টু n ইমেজ, তাহলে এই পয়েন্টটা কিন্তু হবে m-1 যদি m ইন্টু n হয়, আর এটা হবে n-1 যেহেতু আমরা 0 থেকে ইন্ডেক্সিং শুরু করছি। ওকে, তাহলে এই পয়েন্টটা হবে কি হবে, m-1, n-1। ওকে, তাহলে এটা হবে হচ্ছে m-1, এগুলো অবশ্য পরের স্লাইডে আছে, আগে আমরা পড়ে ফেলতেছি n-1। ওকে, আচ্ছা তাইলে এখন আমাকে বলো একটা ইমেজকে আসলে কি হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতেছি এখানে? একটা মাল্টি ডাইমেনশনাল ফাংশন হিসেবে, তাই না? এই যে এটা তো একটা ফাংশন, এম আই রাইট? যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এফ অফ এক্স ওয়াই দিয়ে। তাহলে এটা একটা ফাংশন না? একটা ইমেজকে আমরা ফাংশন বলতে পারি? ফাংশন তো অবশ্যই বলতে পারি, একটু আগে আমরা ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করছি। এটাকে মাল্টি ডাইমেনশন কেন বলা হচ্ছে? একের অধিক ডাইমেনশন। এখানে কয়টা ডাইমেনশন আছে এই ফাংশনে? স্যার দুইটা স্যার। দুইটা ডাইমেনশন আছে, তাই না? আচ্ছা, এখন যদি 3D ইমেজ হইতো তাহলে কয়টা ডাইমেনশন থাকতো? 3টা থাকতো। যেমন ধরো অ্যানিমেশন বা সিটি স্ক্যান যে ইমেজগুলো আছে সেগুলো তো 3 ডাইমেনশনাল হয়, সেখানে এক্স ওয়াই এর সাথে আরেকটা ডাইমেনশন অ্যাড হতো, সেটা হচ্ছে জেড। আর যদি মুভি হয় সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে হতো এক্স ওয়াই আর একটা হচ্ছে টি, কারণ এখানে টাইম অনুযায়ী কিন্তু কি হয়, আমাদের ইমেজগুলো চেঞ্জ হয়, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আরেকটা ডাইমেনশন হতো টি। তাহলে এটা একটা 3 ডাইমেনশনাল ইমেজ, বাট এখানে এক্স ওয়াই এর সাথে আরেকটা ডাইমেনশন হচ্ছে টি। ওকে, এই জন্য বলা হচ্ছে একটা ইমেজ হচ্ছে মাল্টি ডাইমেনশনাল ফাংশন অফ পার্শিয়াল কোঅর্ডিনেট। পার্শিয়াল কোঅর্ডিনেট কেন কথাটা আসছে বলতে পারবা কেউ? পার্শিয়াল কথাটা মানে কি? এটা স্পেসের সাথে রিলেটেড, তাই না? এটা একটা 2D স্পেস না? যেহেতু এটা স্পেসের সাথে রিলেটেড এবং স্পেসের কোঅর্ডিনেট, এই জন্য এটাকে বলতেছে পার্শিয়াল কোঅর্ডিনেট। ক্লিয়ার? বুঝতে পেরেছি? পার্শিয়াল হচ্ছে স্পেসের সাথে রিলেটেড, স্পেস থেকে পার্শিয়াল কথাটা আসছে, ঠিক আছে? তাহলে ইমেজের ডেফিনিশনটা ক্লিয়ার হচ্ছে সবার কাছে? ইমেজকে কিভাবে ডিফাইন করতেছে? অ্যান ইমেজ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ মাল্টিডাইমেনশনাল ফাংশন অফ পার্শিয়াল কোঅর্ডিনেটস। সবার কাছে ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এই ফাংশনের ভ্যালুটা কি রিপ্রেজেন্ট করে এটা আমরা অটোমেটিক্যালি পড়ে আসছি। এই ফাংশনের ভ্যালুটা হতে পারে ইন্টেন্সিটি লেভেল, যদি সেটা মনোক্রোমিক ইমেজ যদি হয়, গ্রে স্কেল ইমেজ যদি হয় তাহলে একটা নির্দিষ্ট ইন্টেন্সিটি লেভেল, আর কালার ইমেজ হলে তাহলে কি হবে, সেটা রিপ্রেজেন্ট করবে RGB ভ্যালু, রেড, গ্রিন অর ব্লু লেভেল। সহজ কথা, মনে করি এটা একটা পিক্সেল, তাই না? এটা যদি মনোক্রোম ইমেজ হইতো তাহলে এটা ওই পিক্সেলের একটা সিঙ্গেল ইন্টেন্সিটি লেভেল হতো, এটাকে রিপ্রেজেন্ট করতো। কিন্তু যেহেতু এটা একটা কালার ইমেজ, তাহলে এই পয়েন্টের ইন্টেন্সিটির 3টা ভ্যালু থাকবে, একটা রেডের জন্য, একটা গ্রিনের জন্য, আর একটা হচ্ছে ব্লু এর জন্য। তাহলে কালার ইমেজের ক্ষেত্রে এই ফাংশনের ভ্যালু রিপ্রেজেন্ট করবে ওই পিক্সেলের সাথে বা ওই পয়েন্টের সাথে অ্যাসোসিয়েটেড কালার ভ্যালুগুলোকে। এগুলো সম্পর্কে সামনে আমরা আরো দেখবো এবং এগুলো নিয়ে আমরা আসলে এই কোর্সে পড়াশোনা করব। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এই যে ইলুমিনেশনের কিছু রেঞ্জ দেয়া আছে, আমরা একটু জাস্ট একটু ধারণা লাভ করার জন্য এটা দেখি। ইলুমিনেশনের ইউনিটকে বলা হয় লুমেন বলে, ঠিক আছে? আর লুমেন পার স্কয়ার ফিট একটা ম্যাট্রিক্স আছে, এগুলো বোধহয় পড়ছো, তাই না? তোমরা পড়ো নাই? দীপন তীব্রতা, দীপন ক্ষমতা, এগুলো পড়ছো না ইন্টারমিডিয়েটে? ছিল না তোমাদের? তোমাদের তো আবার অনেক চেঞ্জ করছে বইয়ে। ছিল স্যার। ছিল না? লুমিনাস ফ্লাক্স ছিল, তার ইউনিট হচ্ছে লুমেন। আর লুমেন পার ফ্লাক্স পার স্কয়ার মিটার বলতে বোঝায় কোন একটা সারফেসের প্রতি স্কয়ার মিটারে কি পরিমাণ তোমার আলোক ফ্লাক্স নির্গত হয়েছে, আপতিত হয়েছে, সেটাকে বলা হচ্ছে তোমার লুমেন পার স্কয়ার মিটার। এখন কিছু ধারণা লাভ করার জন্য তোমাকে কিছু আমরা দেখি, এক্সাম্পল দেখি। যদি তুমি কোন একটা ক্লিয়ার ডে এর কথা চিন্তা করো,
মানে আকাশ মেঘাচ্ছন্ন না এরকম একটা ডে এর কথা যদি তুমি চিন্তা করো, তাহলে স্থান যেই তোমার লুমেন প্রডিউস করে কোন একটা সারফেসে, 8 সারফেসে যে তোমার লুমেন পার মিটার স্কয়ার প্রডিউস করে সেটা হচ্ছে 90,000। প্রত্যেক স্কয়ার ফিটে তোমার 90,000 এর মতো লুমিনাস ফ্লাক্স নির্গত হয় যদি একটা ক্লিয়ার ডে হয়। আর যদি সেটা ক্লাউডি ডে হয়, অবশ্যই বুঝতে পারতেছো সেই ক্ষেত্রে কি হবে, তোমার এটার পরিমাণ কমে যাবে, লুমেনের পরিমাণ কমে যাবে বা লুমিনাস ফ্লাক্সের পরিমাণ কমে যাবে এবং সেটা হয়ে যায় 10,000। আর যদি তুমি একটা ক্লিয়ার ইভিনিং এর কথা চিন্তা করো, ঠিক আছে, সেক্ষেত্রে বলতেছে, সেক্ষেত্রে চাঁদ যে আলোটা দেয়, মুনের কথা বলতেছে, সেটা হচ্ছে 0.1 লুমেন পার মিটার স্কয়ারের মতো। আর তুমি যদি একটা কমার্শিয়াল অফিসের কথা চিন্তা করো যেখানে ধরো লাইট টাইট জ্বালানো আছে, সেই ক্ষেত্রে নরমালি দেখা যায় 1000 লুমেন পার মিটার স্কয়ারের মতো আলো নির্গত হয়। আচ্ছা, এটা তো আসলো প্রথম পার্টটা আমাদের ইমেজ মডেলের, যে ফার্স্ট পার্টটা আই এক্স ওয়াই এর কথা বললাম, এগুলো প্রত্যেকটা হচ্ছে আই এক্স ওয়াই। তাহলে এখান থেকে ইমেজ আমরা যখন ক্যাপচার করবো তাহলে আরেকটা ইন্ডেক্স আমাদের জানতে হবে, সেটা আমরা একটু আগে বলেছি, সেটা হবে আর এক্স ওয়াই, যেটা হচ্ছে রিফ্লেক্টেন্স। তো রিফ্লেক্টেন্সেরও কিছু টিপিক্যাল ভ্যালু এখানে দেয়া আছে। তুমি যদি ব্ল্যাক ভেলভেটের কথা চিন্তা করো, সেটা রিফ্লেক্টেন্স হচ্ছে 0.01, তার মানে শুধুমাত্র 1% লাইট সে কি করে, রিফ্লেক্ট করে। স্টেনলেস স্টিলের জন্য সেটা হচ্ছে 0.65। তুমি যদি ফ্ল্যাট হোয়াইট ওয়াল পেন্টের কথা চিন্তা করো, সেটা হচ্ছে 0.80, তার মানে 80% লাইট সে রিফ্লেক্ট করে। তুমি যদি সিলভার প্লেটেড মেটালের কথা চিন্তা করো, সে 90% করে। আর যদি তুমি স্নোর কথা চিন্তা করো, সে অলমোস্ট 93% লাইট রিফ্লেক্ট করতে পারে। আচ্ছা, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পারছি এগুলা, এই জিনিসগুলা? তাহলে এখান থেকে যদি ছোট ম্যাথ দেওয়া হয় যে তোমাকে একটা তোমার একটা অবজেক্টের কথা বলা হলো যা রিফ্লেক্টেন্স বলে দেওয়া হলো এবং যার প্রতি উপর কি পরিমাণ আলো এসে রিফ্লেক্ট, মানে আলো এসে তোমার নির্গত হচ্ছে বা লুমিনাস ফ্লাক্স কি পরিমাণ পড়ছে বলা হলো, সেখান থেকে তুমি বের করতে পারবে না সে কতটুকু রিফ্লেক্ট করতেছে বা তার থেকে কতটুকু ইন্টেন্সিটি ক্যাপচার করবে ইমেজ সেন্সর, সেটা বের করা সম্ভব না। জাস্ট দুইটাকে গুণ করে দিলেই হয়ে গেল, তাই না? খুবই সিম্পল ম্যাথ। স্যার টাইম শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? স্যার টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা, কেউ একজন বোধহয় ভয় পাচ্ছিল আমাকে বলতে, না টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা, পাবলিক মেসেজ দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, কোনো ভয় পাওয়ার কারণ নেই। হ্যাঁ, আমাকে একটু মনে করাই দিও আর কি, টাইম শেষ হয়ে গেল। আর 5 মিনিট লাগবে, কারণ আজকের আর বেশি টপিক নেই, 2-একটা টপিক আছে তো ইজি টপিক, একটু দেখাই শেষ করে দিই। আর ওই টপিকগুলো অলরেডি আমি পড়াই ফেলছি, একটু আগে দেখাই ফেলছি, জাস্ট একবার স্লাইডগুলো দেখো তাহলেই হবে, শেষ করে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমরা আমাদের চোখ একটা ইমেজকে যেভাবে দেখে আর কম্পিউটার যেভাবে দেখে। কম্পিউটারের কাছে ইমেজ বলতে আলাদা কিছু নাই, সেটা হচ্ছে একটা 2D অ্যারে অফ ভ্যালুজ, যে ভ্যালুজ গুলো আসলে কি রিপ্রেজেন্ট করে, প্রত্যেকটা পিক্সেলের বা পয়েন্টের ইন্টেন্সিটি লেভেল। এখানে দেখো এই যে ভ্যালুগুলো দেখা যাচ্ছে 0, 1, 2, 3, এটা আসলে প্রত্যেকটা পিক্সেলের ইন্টেন্সিটি লেভেল। তুমি যখন দেখো, তুমি এরকম একটা ইমেজ দেখো, বাট এই ইমেজটাকে কম্পিউটার আসলে কিছু ভ্যালু 2D বা কিছু ভ্যালুর অ্যারে হিসেবে স্টোর করে রাখে, যেখানে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে একটা পিক্সেলের ইন্টেন্সিটি লেভেলকে ডিনোট করে। তার মানে ইমেজ প্রসেসিং বলতে বোঝাবে মেইনলি এরকম একটা অ্যারে নিয়ে কাজ কারবার করা, যেটা আমরা সামনের দিনগুলো করব। আচ্ছা, তো এরপর ইমেজ ডিজিটাইজেশন, এটাও অলরেডি আমি আগে বলে ফেলছি। যে ইমেজ ডিজিটাইজেশন বলতে আসলে কি বোঝায়, যে একটা অ্যানালগ ইমেজ তুমি নিলে তারপর সেটাকে কিছু ট্রান্সফর্ম করে সেটা একটা ডিজিটাল ইমেজে পরিণত হবে। এবং এটার সাথে আসলে 2টা স্টেপ জড়িত, একটাকে বলে তোমার স্যাম্পলিং আর একটাকে বলে কোয়ান্টাইজেশন। এই 2টা টার্ম খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। স্যাম্পলিং কি আর কোয়ান্টাইজেশন কি, এটা কিন্তু পরীক্ষা অনেক সময় ডেফিনেশন আসে। দেখো এখানে বলছে স্যাম্পলিং বলতে বোঝায় ডিজিটাইজিং কোঅর্ডিনেটস। এই যে কোঅর্ডিনেট আমি বললাম এক্স আর ওয়াই এর ভ্যালু, তাই না? এগুলো তো এক্স আর ওয়াই এর ভ্যালু তো যে কোনো কিছু হইতে পারে, বাট আমাদের কম্পিউটার কি সব ভ্যালু তো আসলে রিপ্রেজেন্ট করতে পারে না, তাই না? কিছু ডিসক্রিট ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারে, যেমন 0, 1, 2, এগুলোর মাঝখানেও তো অনেক ভ্যালু আছে, 0.1, 0.2। বাট আমাদের কম্পিউটারে যখন একটা পিক্সেলকে আমরা রিপ্রেজেন্ট করি, আমরা কিন্তু পিক্সেলের পজিশনকে 0 বা 1, 2 এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করবো। কখনো কিন্তু বলবো না একটা পিক্সেল 1.2 পজিশনে আছে, সেটা কিন্তু আমরা বলি না, বা সেটুকু প্রিসিশন কিন্তু আমাদের কম্পিউটার রিপ্রেজেন্ট করে না। তার মানে কোঅর্ডিনেট গুলোকে আমরা কি করতেছি, ডিসক্রিট করতেছি, বা এক্স ওয়াই ভ্যালু গুলোকে আমরা কি করতেছি, কিছু ডিসক্রিট ভ্যালু নিচ্ছি, কোনো পয়েন্ট ভ্যালু আমরা কিন্তু নিচ্ছি না। এই জন্য বলতেছে যে আমরা যখন কোঅর্ডিনেটকে ডিজিটাইজ করি সেটাকে বলা হয় স্যাম্পলিং। তো এটার ডেফিনিশনটা পড়া লাইনে বলছে এ প্রসেস হুইচ কনভার্টস দ্য কন্টিনিউয়াস অ্যানালগ স্পেস ইনটু এ ডিসক্রিট স্পেস। আসলে আমাদের যে স্পেসটা সেটা কিন্তু আসলে কন্টিনিউয়াস। এই যে বললাম যে আগে বলেছি আমি, 2টা পিক্সেল আমরা বসাচ্ছি, তার মাঝেও কিন্তু বেশ তুমি যদি জুম করে দেখো দেখবা ভয়েড স্পেস আছে। তার মানে ওইখানেও কিন্তু আসলে কি আমরা
পিক্সেল বসাইতে পারতাম, যেটা হয়তো আমাদের লিমিটেশনের কারণে আমরা বসাতে পারি নাই। তার মানে আমরা যে স্যাম্পলিং করতেছি সেটাও কিন্তু আসলে ডিসক্রিট হয়ে যাচ্ছে, সবগুলা কন্টিনিউয়াস ভ্যালু কিন্তু আমরা নিতে পারবো না। আচ্ছা, কোয়ান্টাইজেশন বলে হচ্ছে তুমি স্পেসকে ডিসক্রিট করলা, তাহলে প্রত্যেকটা পয়েন্ট পেলা, ওই পয়েন্টে কি করবা, তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য তুমি একটা করে ইন্টেন্সিটি লেভেলের তুমি স্যাম্পল নিবা। তো এটাকে বলে অ্যামপ্লিটিউড, তাই না? এই অ্যামপ্লিটিউডেরও কি তুমি সব ভ্যালু নিতে পারবা? অবশ্যই পারবা না। একটু আগে আমরা বলছি 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত হতে পারে অ্যামপ্লিটিউড ইন্টেন্সিটি লেভেলের ভ্যালু, বাট তোমার কম্পিউটার কি করে হয়তো কিছু ফিক্সড ভ্যালু নিতে পারে। যদি আমি বলি যে তোমার লেভেল হচ্ছে 256টা, তাহলে তোমার 0 থেকে 255 পর্যন্ত ইন্টেন্সিটিকে রিপ্রেজেন্ট করতে পারবা, তার মানে 256টা ভ্যালু তোমার কাছে তখন অ্যাভেলেবেল থাকবে। আবার যদি বলি 128 তোমার ইন্টেন্সিটির ম্যাক্সিমাম লেভেল, তখন তুমি 0 থেকে 127 পর্যন্ত ইউজ করতে পারবা, মানে 128টা লেভেল তুমি ইউজ করতে পারবা। তার মানে কি সব অ্যামপ্লিটিউডকেও তুমি রিপ্রেজেন্ট করতে পারতেছো না, অ্যামপ্লিটিউড গুলোকে তোমার কি করতেছে, ডিজিটাইজিং করতে হচ্ছে। এটাকে বলে কোয়ান্টাইজেশন। দেখো সংজ্ঞা কি বলছে, প্রসেস অফ কনভার্টিং এ কন্টিনিউয়াস অ্যানালগ সিগন্যাল ইনটু এ ডিজিটাল রিপ্রেজেন্টেশন অফ দ্যাট সিগন্যাল, এটাকে বলে কোয়ান্টাইজেশন। একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটা আমরা দেখবো। দেখো এটা মনে করো আমাদের রিয়েল সিন, ঠিক আছে? এই রিয়েল সিনটাকে আমরা স্ক্যান করে যাচ্ছি, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট বরাবর লাইন বরাবর আমরা স্ক্যান করে যাচ্ছি। এখানে তো অসংখ্য পয়েন্ট আছে, তাই না? এ আর বি এর মধ্যে অসংখ্য পয়েন্ট আছে না? তো সব পয়েন্টের স্যাম্পল কি আমরা নিতে পারবো? হ্যালো স্যার কোটি না কোটি স্যার, পয়েন্ট, কোটি কোটি সম্ভব এ না। আর বি এর মাঝখানে কোটি কোটি পয়েন্ট আছে, তাই না? কোটি কোটি পয়েন্ট তো আমরা নিতে পারবো না। তার মানে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর আমাদের স্যাম্পল নিতে হবে। ধরো সেটা যদি আমরা বললাম যে হ্যাঁ আমরা কথার কথা 1 মিলিমিটার পর পর নিব, তাহলে ওই ধরো এটা হচ্ছে 0 মিলিমিটার, তারপর 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, তাহলে 0 আর 1 এর মাঝখানেও কিন্তু অনেক, এর মধ্যে আবার লক্ষ লক্ষ পিক্সেল, মানে লক্ষ লক্ষ মানে পয়েন্ট কিন্তু বাদ পড়ে গেল, তাই না? তাহলে কি হয়ে গেল, এটা কিন্তু ডিসক্রিট হয়ে গেল, মানে কিছু ডিসক্রিট ভ্যালু আমি নিচ্ছি, মাঝখানের ভ্যালুগুলোকে আমরা অমিট করতেছি। তো এটাকে বলে স্যাম্পলিং। তার মানে স্পেসটাকে আমরা স্যাম্পলিং করতেছি, ডিসক্রিট করতেছি। আচ্ছা, এখন এই প্রত্যেকটা স্যাম্পলের জন্য এই যে আমি বললাম যে 1 মিলিমিটার পর পর আমি একটা স্যাম্পল নেব, এখন 1 মিলিমিটার পর পর ভ্যালুগুলো তো 0 থেকে ইনফিনিটির মধ্যে হতে পারে, যে কোনো ভ্যালু হতে পারে, তাই না? তার মধ্যে তো সব ভ্যালু আমরা নিতে পারবো না, সেগুলোর মধ্যে আমরা কি করতে হবে, ডিসক্রিট করতে হবে। যেমন দেখো 0 1 2 3 4 5 6 7, আমি মনে করলাম আমার কাছে টোটাল 8টা লেভেল আছে। 8টা লেভেল যদি থাকে আমার টোটাল, তার মানে 0 হচ্ছে সর্বনিম্ন লেভেল ব্ল্যাক, আর সর্বোচ্চ লেভেলটা হচ্ছে 7, সেটা হচ্ছে হোয়াইট। কিন্তু 0 আর 1 এর মধ্যেও তো অনেক লেভেল ছিল, তাই না? কিন্তু ওগুলো কিন্তু বাদ দিছি। ধরো 0 আর 1 এর মধ্যে একটা লেভেল ছিল 0.5, তো সেই লেভেল কি ইন্টেন্সিটি থাকতে পারে না কোনো পিক্সেলের? থাকতে পারে কি পারে না বলো? জি স্যার, পারে স্যার। তাহলে থাকলে ওইটাকে আমরা কি করব, এখানে কি করব বলো তো? এটা আইদার 0 এর মধ্যে পড়বে অথবা 1 এর মধ্যে 1 এর মধ্যে পড়বে, তাই না? কোন একটা মেকানিজম ইউজ করে আমরা কি করব, যে কোনো ভ্যালুকে আইদার মানে 0 থেকে 0 অথবা 1 এর মধ্যে ফেলবো। তার মানে এখানে যে ইন্টেন্সিটি গুলাই থাকুক না কেন, যে লেভেলের ইন্টেন্সিটি গুলো থাকুক না কেন, তাদেরকে আমরা এই 8টা ডিসক্রিট লেভেলের মধ্যেই ফেলবো। এটাকেই বলা হয় তোমার অ্যামপ্লিটিউড ডিজিটাইজিং বা কোয়ান্টাইজেশন। তাইলে আমার প্রথমে আমরা কি বললাম, প্রথমে আমরা বললাম হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং মানে হচ্ছে স্পেসটাকে ডিসক্রিট করা বা ডিজিটাইজিং করা, আর কোয়ান্টাইজেশন মানে হচ্ছে প্রত্যেকটা পিক্সেলের বা প্রত্যেকটা পয়েন্টের যে ইন্টেন্সিটি লেভেল বা অ্যামপ্লিটিউড সেটাকে ডিসক্রিট করা বা ডিজিটাইজিং করা, সেটাকে বলা হয় হচ্ছে আমাদের কোয়ান্টাইজেশন। তো সেরকম একটা জিনিস দেখানো হয়েছে, যেটা রিয়েল ইমেজ। প্রথমে আমরা স্যাম্পলিং করলাম, স্যাম্পলিং করে প্রত্যেকটা পিক্সেলের জন্য যে ভ্যালু পাবো সেগুলোকে আবার আমাদের এই 8টা ভ্যালুর মধ্যে ম্যাপ করতে হবে, তাহলেই পুরোপুরি ডিজিটাইজ ভার্সন বা ডিজিটালাইজ করা সম্ভব হবে আমাদের রিয়েল ইমেজটাকে, বা ডিজিটাল ইমেজ আমরা তৈরি করতে পারবো রিয়েল সিন থেকে। দেখো এখানে সেরকম একটা জিনিস দেখানো হচ্ছে, তুমি যদি এই লাইন বরাবর স্ক্যান করো, খেয়াল করে দেখো, তুমি এই লাইন বরাবর স্ক্যান করে যাচ্ছ, প্রত্যেকটা স্যাম্পলের জন্য তুমি যদি 0 থেকে 7 এর মধ্যে একটা ভ্যালু নাও, সেই ভ্যালুগুলো এখানে তোমার রিপ্রেজেন্ট করা হয়েছে। দেখো প্রথম আমরা এই পয়েন্টের জন্য স্যাম্পল নিচ্ছি, এই পয়েন্টের স্যাম্পলটা কি, দেখো পুরোপুরি হাইয়েস্ট লেভেল এইটা ইন্টেন্সিটির, তাহলে এটা হচ্ছে 7, ঠিক আছে? এরপর দেখো ইন্টেন্সিটি ড্রপ করা শুরু হয়েছে, যে এই 3 পর্যন্ত হাইয়েস্ট লেভেলেই ছিল ইন্টেন্সিটি, তাহলে এই 3টা পর্যন্ত লেভেল ছিল 7, এরপর ইন্টেন্সিটি ড্রপ করছে। আচ্ছা, এখানে গোল্লা গোল্লা দিয়ে বোঝানো হয়েছে, এখানে একটা স্যাম্পল নিচ্ছি, এখানে একটা স্যাম্পল নিচ্ছি, এখানে একটা স্যাম্পল নিচ্ছি, টোটাল এখানে কয়টা স্যাম্পল নিচ্ছি বলো তো দেখি? স্যাম্পল টোটাল কয়টা নিচ্ছি? কয়টা নিচ্ছি বলো তো, গুণ তো, এখানে কয়টা স্যাম্পল আছে? স্যার 23টার মতো লাগতেছে। 23টার মতো। আচ্ছা, অলমোস্ট 23টার মতো স্যাম্পল নিচ্ছি, তাহলে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা কি করবো, একটা ইন্টেন্সিটি লেভেল নিব। খেয়াল করে দেখো এই 3টা পয়েন্টের ইন্টেন্সিটি সেম, সেটা 7 হাইয়েস্ট ইন্টেন্সিটি, তারপর দেখো ইন্টেন্সিটি ড্রপ করছে হঠাৎ করে, ড্রপ করে তারপর 1 এ নেমে গেছে। এটা এখন হাইপোথেটিক্যালি নেওয়া হয়েছে, মানে রিয়েল লাইফে তো
ভ্যালু দেখে নেওয়া হবে। এখানে একটা হাইপোথেটিক্যাল তোমাদের দেখানো হয়েছে। আচ্ছা এখানে হাইপোথেটিক্যাল নেওয়া হয় না, আমি একটু ভুল বললাম, কারণ দেখো এখানে ম্যাপ করা হয়েছে ওইভাবে যে 7টা লেভেলের সাথে এই দেখো ডট ডট দিয়ে ম্যাপ করছে। যেমন দেখো যে এই ইন্টেন্সিটি লেভেলগুলো, এটা হচ্ছে ইন্টেন্সিটি গ্রাফ, এটা হচ্ছে রিয়েল সিন। আর এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এ থেকে বি, যে লাইনটা ওই লাইন বরাবর তুমি যদি যাইতে থাকো তাহলে ইন্টেন্সিটির যে চেঞ্জ দেখবা সেই চেঞ্জটাকে প্লট করছে এখানে। দেখো একদম শুরুতে এখানে দেখো হোয়াইট, তাহলে ইন্টেন্সিটি ছিল 7 এ, তারপর ইন্টেন্সিটি ড্রপ করে হইলো হচ্ছে দেখো 1 এর পুরোপুরি, কিন্তু এটা কি হয়েছে ইন্টেন্সিটি ড্রপ করে এখানে দেখা যাচ্ছে কতর মধ্যে আছে 1 লেভেল আছে, দেখো 1, এই যে 1 লেভেল আছে, এখান থেকে এতটুকু পর্যন্ত 1, ঠিক আছে। তাহলে ইন্টেন্সিটি হচ্ছে 1, তারপর দেখো ইন্টেন্সিটি হচ্ছে 2, তারপর ইন্টেন্সিটি হয়ে গেছে কত, তারপরটাও হচ্ছে 3, তারপরটা কত, তারপরটাও দেখা যাচ্ছে 3 এর একদম সীমানায়, তার মানে এখানে নিচে 4 হিসেবে নিচে এটাকে কোন একটা মেকানিজম ইউজ করে করা হবে। বিভিন্ন মেকানিজম আছে, রাউন্ড করতে পারো, ফ্লোর করতে পারো, সিল করতে পারো। তো এইভাবে করে করে কিন্তু এক একটা পয়েন্টের স্ক্যান করে করে আমরা ইন্টেন্সিটি পাইছি। তাহলে ফাইনালি এ আর বি থেকে লাইনের জন্য যে ভ্যালুগুলো পেলাম, এটা একটা ইমেজ না? এটা একটা ইমেজ নাকি ইমেজ না বলো? স্যার এটা ইন্টেন্সিটি লেভেল, কিন্তু এটা তো একটা ইমেজ, তাই না? এটা একটা লাইন, এই লাইনের জন্য ইমেজ, এ থেকে বি যে লাইন, এই লাইনের ইমেজ হচ্ছে এটা। তার মানে কম্পিউটারের মেমোরিতে ইমেজটা এই আকারে সেভ থাকবে। স্যাম্পল হচ্ছে কয়টা ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 19 20 21 22 23, হ্যাঁ ঠিকই বলছিল, 23টা এখানে স্যাম্পল আছে। তার মানে এটা হচ্ছে একটা 23x1 ইমেজ, বা যদি রো কলাম, যদি রো মানে রো আগে বলি 1x23 ইমেজ, একটা রো আছে, 23টা এখানে কলাম আছে, তাহলে 1x23 এইটা একটা ইমেজ। আর এটা হচ্ছে একটা কত বিট ইমেজ, দেখি কে বলতে পারে কত বিট ইমেজ বলো তো? স্যার 8 বিট। স্যার 8 বিট। 8 বিট ইমেজ না, 3 বিট ইমেজ। সূত্রটা হচ্ছে এরকম, এল মানে ইন্টেন্সিটি লেভেল ইকুয়াল হচ্ছে 2 টু দ্য পাওয়ার n, এনটা যত তত বিট ইমেজ বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে ইন্টেন্সিটি লেভেল কত, এল এর ভ্যালু কত বলো তো, একটা ম্যাথ করে ফেলি আমরা। এল এর ভ্যালু হচ্ছে 8, তাই না? 0 থেকে 7 পর্যন্ত ইন্টেন্সিটি লেভেল, তাহলে কয়টা লেভেল আছে এখানে? 8টা। 8টা। তাহলে এল এর ভ্যালু হচ্ছে 8, তাহলে 2 টু দ্য পাওয়ার n এর ভ্যালু কত হবে? 3, তাই না? এই জন্য এই ইমেজটাকে বলা হয় একটা 3 বিট ইমেজ। তাহলে তোমার হাতে যদি 3 বিট থাকে, তাহলে 3 বিট দিয়ে তুমি কতগুলো ইন্টেন্সিটি লেভেল পাবা? 2 টু দ্য পাওয়ার 3, তার মানে 8টা। তাহলে ওই ইমেজে তুমি 8টা ইন্টেন্সিটি লেভেলই রিপ্রেজেন্ট করতে পারবা। ক্লিয়ার সবার কাছে? এটা যদি হয়ে যায় তাহলে আমাদের ক্লাসের টপিক সবই শেষ। এটাও আগে আমরা অলরেডি দেখে ফেলছি যে এটা একটা ইম্পর্টেন্ট কথা যেটা তোমাদের মনে রাখতে হবে, একটা ডিজিটাল ইমেজ আসলে আমাদের যে রিয়েল লাইফ সিন তার একটা অ্যাপ্রক্সিমেট ভার্সন। পুরোপুরি কখনোই তুমি রিয়েল লাইফের সিনটা ডিজিটাল ইমেজে পাবে না, সেটাকে একটা অ্যাপ্রক্সিমেট করা হয়, ঠিক আছে। তাহলে দেখো আমাদের রিয়েল লাইফে যে ইমেজটা ছিল, দেখা যাচ্ছে এখানে বিভিন্ন দেখো ওভাল টাইপের শেপ ছিল, সেটা কিন্তু আসলে ডিসক্রিট হয়ে আমাদের ডিজিটাল ইমেজ হয়ে গেছে। বাট যখন আমরা অনেক বেশি স্যাম্পল নিব তখন আসলে এই জিনিসগুলো আসলে, বা এই যে এখানে যে তোমার লস গুলো আছে সেই লস গুলো আসলে ভিজিবল হবে না যখন আমরা আরো বেশি সংখ্যক নিব। যেমন এখানে আমরা 23টা নিয়েছিলাম, আমরা যদি 23টা ডাবল নিতাম তাহলে আরো বেশি বেটার অ্যাপ্রক্সিমেট হতো, যদি আমরা ট্রিপল নিতাম তাহলে আরো বেটার অ্যাপ্রক্সিমেট হতো। এবং রিয়েল ডিসপ্লে গুলোতে যেই রেজলিউশন নেওয়া হয় বা পিক্সেলের যেই অ্যারেঞ্জমেন্ট হয়, সেখানে যে ইমেজগুলো তৈরি হয় সেক্ষেত্রে আমাদের চোখ গ্যাপগুলো আসলে বুঝতে পারে না, কারণ আমাদের চোখেরও একটা লিমিটেশন আছে, তো সেগুলো মাথায় রেখে করা হবে। আর যদি তুমি জুম করে দেখো তাহলে দেখবা সেটা আসলে পুরোপুরি রিয়েল ইমেজের মতো না, এখানে আসলে অনেক এরকম লস আছে। এটা তোমরা বুঝতে পারছো অলরেডি, আমি বলে ফেলছি একটা ইমেজকে কিভাবে রিপ্রেজেন্ট করে। এভাবে অ্যারে আকারে ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করে, প্রত্যেকটাকে বলা হয় একটা পিক্সেল, এবং পিক্সেলের ভ্যালুগুলো হচ্ছে এফ অফ এক্স ওয়াই এর ভ্যালু, যেগুলো আসলে একটা ইন্টেন্সিটি লেভেলকে রিপ্রেজেন্ট করে। এটা অলরেডি তোমাদের বলে ফেলছি। এরপর স্লাইডটাও বলা হয়েছে, ওইটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করছে, যে একটা ইমেজকে বলা যেতে পারে m ইনটু n নিউমেরিক্যাল অ্যারে, এখানে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে ফাংশনের এক একটা ভ্যালু। যেমন f of 00 মানে হচ্ছে 00 পয়েন্টের ইন্টেন্সিটি লেভেল, 10 মানে হচ্ছে 10 পয়েন্টের ইন্টেন্সিটি লেভেল, এগুলো তোমাদের আসলে আগে আমি বলে ফেলছি। তো এটাকে আরেকটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। তো যখন আমরা একটা ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করি, ম্যাট্রিক্স একটা নরমালি আমরা নাম দেই, এখানে নাম দিয়েছে a,
এটা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। আর প্রত্যেকটা এন্ট্রিকে আমরা কি করি, নরমালি স্মল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি, আর সাবস্ক্রিপ্ট হিসেবে আমরা কমা দিয়ে রোর ভ্যালু এবং কলামের ভ্যালু রিপ্রেজেন্ট করি। তাহলে এটা হচ্ছে 0 রো 0 কলাম, এটা হচ্ছে m-1 রো n-1 কলাম। এটা হচ্ছে ট্রেডিশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে ম্যাটল্যাবে যেভাবে প্রকাশ করে, তোমরা যখন ল্যাব করবে ল্যাবের সেই জিনিসগুলো তোমরা দেখবা। তাহলে এইটুকু পড়ানোর পরে আমাদের আজকের ক্লাস শেষ, এবং তোমরা আসলেই অনেক লম্বা একটা ক্লাস করছো ধৈর্য নিয়ে, সেজন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। নেক্সট দিনে আমরা আসলে রেজুলেশন পড়বো এবং ডিফারেন্ট টাইপ অফ ডিজিটাল ইমেজ দেখবো, এবং আমরা এই যে রেজুলেশন বলতেছি এগুলার ইফেক্ট দেখবো, যে রেজুলেশন কম বেশি হলে আমাদের কি কি ইফেক্ট হয়। তো এখন বলো, আজকের ক্লাস করে জিনিসগুলো কি কঠিন মনে হচ্ছে নাকি সোজা মনে হচ্ছে? স্যার মোটামুটি আর কি, আর একটু পড়লে মিক্স